ড্রামার শুরুতেই আমাদের ইয়নসো নামের একজন মহিলাকে দেখানো হয়, যে কিনা তার কার ড্রাইভ করে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় তখন সে দুইটি লোককে মারামারি অবস্থায় দেখতে। দুইটি লোক তুমুল মারামারিতে মেতেছিল, কিন্তু সে তার মারামারি দেখার পরও তাদের উপর দিয়ে গাড়ি নিয়ে যায়। এখানে সিনটি কাট করে সিন চলে যায় অতীতে। ইউনসো অনেক ভালো একজন হাউসওয়াইফ ছিল। তার হাজবেন্ড এবং মেয়েকে নিয়ে তার জীবন অনেক সুন্দর ছিল। ইউনসো তার হাজবেন্ডকে সাহায্য করার জন্য একটি শপিং মলে জব করত। ইউনসোর হাজবেন্ডের নাম ছিল দুজিন, আর তার মেয়ের নাম ছিল সুহা। তার মেয়ে অনেক ভালো ছিল, স্কুলে পড়তো। এখানে আমাদের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যারা কিনা ড্রাগ ডিলারদের খুঁজছিল, কিন্তু তারা কোনোভাবেই ওই ড্রাগ ডিলারকে খুঁজে পায় না। দুইজনকে ধরার পর তারা জানতে পারে যে ওই দুইজনের কাছে কিছুই নেই। আসলে তৃতীয় ব্যক্তি রয়েছে, যার নাম ছিল বংনাম। বংনামের কাছে ড্রাগস রয়েছে, আর তাকে ধরা অসম্ভব বলা ছিল, কারণ সে মানুষ কম বান্দর বেশি ছিল। সে এতটাই বাদর ছিল যে মানুষ তাকে চাইলেও ধরতে পারতো না। পুলিশ অফিসাররা তার পিছু করতে করতে ব্যর্থ হয়ে যায়। সে কিভাবে যে পালায় এটা সে নিজেই জানতো। এদিকে আমাদের ইয়নসোকে দেখানো হয়, তার হাজবেন্ড তার বাসা বন্ধক রেখেছিল। বন্ধক রেখে অনেকগুলো টাকা নিয়েছিল। ইয়নসো এইসব দেখে অনেক বেশি কষ্ট পায়। তার খারাপ লাগে, সে বুঝতে পারে না এমনটা কেন হয়। এদিকে তার মেয়ের ক্রাশ ছিল তার আর্ট টিচার। যখন সে এইসব জানতে পারে তখন সে অনেক বেশি কষ্ট পায়। তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলে তার হাজবেন্ড তাকে জানায়, এছাড়া আমার হাতে আর কোনো রাস্তা ছিল না, এটা আমাকে না পারতে করতে হয়েছে। এইসব দেখে সুহা অনেক বেশি কষ্ট পায়। আর তার হাজবেন্ড তার সাথে এমনভাবে কথা বলছিল, এই কথাগুলো শুনে সেও অনেক বেশি কষ্ট পায়। আর বলে, লাইফের এই প্রথম আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার জন্য ভুল ছিল। আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। বাবা মায়ের ঝগড়া দেখে সোহা অনেক বেশি কষ্ট পায় আর কান্না করে তার বান্ধবীর বাসায় চলে যায়। তার বান্ধবীর সাথে গিয়ে গল্প করে। পরদিন সকালে ইউনসো উঠে দেখে তার হাজবেন্ড মেঝেতে পড়ে আছে। তারপর তার মেয়েকে ডাক দিলে দুইজন মিলে তার হাজবেন্ডকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর তাকে চেক আপ করে জানায় তার ব্রেন টিউমার রয়েছে। এটা ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হচ্ছে, তাই তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এতগুলো টাকার কথা শুনে সে তো অবাক হয়ে যায়, কারণ এতগুলো টাকা তার পক্ষে মেলানো অসম্ভব ছিল। ইউনসো জায়গা জায়গা থেকে টাকা কানেক্ট করা শুরু করে। প্রথমে তো তার স্যালারি নিয়ে নেয় বসের কাছ থেকে। তারপর সে চিন্তা করে তার হাজবেন্ডের ভাইয়ের সাথে দেখা করতে যাবে। তার হাজবেন্ডের ভাইয়ের কাছে যখন সে টাকা চায় তখন সে সরাসরি না করে দেয়। আর যেই জায়গায় তার হাজবেন্ড তার হাজবেন্ডের ভাইকে অনেক বেশি সাহায্য করেছিল। তারপর তার বান্ধবীর সাথে সে গিয়ে কথা বলে। তার বান্ধবী বলে, আমার কাছে আগে টাকা ছিল না, এখন টুকটাক টাকা আছে, তুই চাইলে নিতে পারিস। এগুলো আমাকে আমার ভাই দিয়েছে, সে এখন বাইরে জব করে। তখন সে বলে, তোর ভাই যে বাইরে জব করে ওই বাড়ি কি আমাকে জব দেওয়া যাবে? আমি করতে পারবো। তখন সে বলে, আচ্ছা আমি কথা বলে দেখবো। বান্ধবীর বাসা থেকে এসে তার বাসার সব ফার্নিচার বিক্রি করতে শুরু করে। তার মেয়ে সোহা এইসব দেখে অনেক বেশি কষ্ট পায়, তার রুমে চলে যায়। এদিকে আমাদের বংনামকে দেখানো হয়, যে কিনা একটি সস্তা হোটেলে ছিল, আর সে এখানে গোপনভাবে ছিল। যখনই সে তার খাবার অর্ডার করে পুলিশ তখন তাকে ট্র্যাক করে চলে আসে। পুলিশ তাকে ধরতে এলে সে জানালা দিয়ে লাফ দেয়, এত উঁচা থেকে লাফ দিয়েও সে বেঁচে যায়। তারপর সে আবারও পালাতে শুরু করে, পুলিশ তাকে ফলো করছিল। পুলিশ তাকে ধরেই ফেলে, তারপরও আবার সে কেন জানি না ছুটে চলে যায়। ইউনসোকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল করে জানায় যে তার হাজবেন্ড মারা যাওয়ার পর সে 6 মিলিয়ন ইউয়ান পেতে যাচ্ছে। এটা শুনে তো সে অবাক হয়ে যায়, পা পিছলে নিচে পড়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে তার পিছনেই ছিল বংনাম। বংনাম মনে করছিল হয়তো সে তাকে দেখে ফেলবে, আর দেখলে তো চিৎকার দিয়ে উঠবে, তাই সে তাকে মারার জন্য একটি ছুরি নেয়। তখনই ইউনসোর দরজায় কেউ চলে আসে, তাই ইউনসো এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে লোকটি একদমই চুপচাপ এখান থেকে বেরিয়ে যায়। লোকটি চুপচাপ বেরিয়ে গেলেও সে তার ব্যাগ এখানেই ফেলে রেখে যায়। ব্যাগটি সে নেয় না, যদি সে ব্যাগ নেয় তাহলে তো সে অবশ্যই ধরা পড়ে যাবে। কিন্তু তার আচরণ এতটাই বিধ ছিল যে তাকে দেখেই সবাই বুঝতে পারে যে এই হচ্ছে বংনাম। বংনামকে দৌড়াতে দৌড়াতে পুলিশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পুলিশরা বংনামকে ধরেই ফেলে, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল বা সে এতটাই চতুর ছিল যে পালানোর আবারও চেষ্টা করে, কিন্তু এবার পালাতে গিয়ে তারের মধ্যে পা পেঁচে সে নিচে পড়ে যায়, আর যার কারণে ওই জায়গায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ঘটনা পুরোই উল্টে যায়, পুলিশ অফিসার চমকে যায়,
কারণ তার মৃত্যুর কারণে তারা ওই ড্রাগগুলোকে খুঁজে পাবে না। এদিকে ইউনসু ড্রাগগুলো পাওয়ার পর সে মনে করে হয়তো এটা তার হাজবেন্ডের ব্যাগ, তাই তার হাজবেন্ডের কাছে নিয়ে যায়। কিন্তু তার হাজবেন্ড তখনই তাকে জানায় যে না, ওই ব্যক্তি তার নয়। তখনই টিভিতে ওই নিউজটি চলছিল। নিউজটি দেখে তারা অবাক হয়ে যায়। এখানে তার হাসব্যান্ড কিছু না বুঝলেও সে বুঝতে পারে যে এই ড্রাগগুলো অনেক মূল্যবান, আর এই ড্রাগগুলো তাকে পুলিশের কাছে দেওয়া উচিত। এখান থেকে সে বাসায় ফিরে ড্রাগগুলোকে চেক করতে শুরু করে। শোনার পর সে বুঝতে পারে যে এই ড্রাগগুলো কতটা ভয়াবহ। পুলিশকে দেওয়ার চিন্তা করেই সে জানতে পারে যে এই ড্রাগগুলো 200 মিলিয়ন ডলারের ড্রাগ। এটা জানার পর তার অবস্থা খারাপ হয়ে যায়। সিন পরিবর্তন হয় ওই বারে। সে বারে যায় কাজ খোঁজার জন্য। তখন তাকে ক্লিনিং এর কাজ দেওয়া হয়। এদিকে আমাদের অফিসার তেগুকে দেখানো হয়। তার সিনিয়র তাকে বকাঝকা করছিল। একে তো সে ড্রাগও ধরতে পারেনি, বংনামকেও ধরতে পারেনি। সে বলে আচ্ছা, ড্রাগটি সে খুঁজে বের করবে। কিন্তু সে কিভাবে খুঁজে বের করবে এই বিষয়ে সে কিছুই জানতো না, কারণ এগুলো অনেক কঠিন কাজ ছিল। ইউনসুর কাছে তার মেয়ে টিচারের কল আসে। সে অনেকদিন যাবৎ স্কুল অ্যাটেন্ড করে না। তারপর সে বলে তার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করবে। তার মেয়ে সুহা যখন বাসায় আসে তখন সে জিজ্ঞাসা করে সে কেন লেখাপড়ায় মন দিচ্ছে না। তখন সুহা তাকে উত্তরে জানায়, তুমি অনেক বাজে মা, কারণ তুমি একাই কাজ করে যাচ্ছ। তুমি আমাদের বাসার সব জিনিসপত্র বিক্রি করে ফেলেছো, তাছাড়াও নিজের বিয়ের আংটি পর্যন্ত বিক্রি করে ফেলেছো। বাবার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তুমি এইভাবে টাকা ইনকাম করবে, আমাকে কিছু করতে দিবে না। আমি এখন নিজের মতো করে ইনকাম করে বাবার চিকিৎসায় হেল্প করব। সিন পরিবর্তন হয়। সে বাইরে যায় তার কাজ করতে। প্রতিদিনের মতোই সে তার কাজ করছিল। তখন সে ৩টি মেয়েকে কথা বলতে শুনে। তারা নাকি ডং ইয়নের কাছ থেকে ড্রাগ নেয়। কিন্তু সে ডং ইয়নের ফেস এখানে দেখতে পারে না। তারপর জিজ্ঞাসা করে স্টাফের কাছে। তখন সে বলে ভিআইপি কাস্টমারের সাথেই ডং ইয়ন ডিল করে। তারপর জানতে পারে তার ড্রাগ ডিলারের নাম, যার নাম ছিল জেমস। কাজ শেষ করে ইউনসো তার হাজবেন্ডের কাছে যায়। ইউনসো হাজবেন্ডের কাছে গিয়ে দেখতে পায় যে ডুজিং এখানে নেই। সে চলে যায় ছাদের উপর। ছাদে গিয়ে দেখতে পায় তার হাজবেন্ড মৃত্যুর জন্য বসেছিল। তখন সে তার হাজবেন্ডকে উপরে আসতে বললে সে বলে যে না, আমি আর উপরে আসবো না। আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি জানি না আমি ভালো হাজবেন্ড হতে পেরেছি আর না ভালো বাবা। আমি কোনো কিছুই পারিনি, তাই আমার এই জীবন রাখার কোনো মানে নেই। সে যখন পড়ে যেতেই চাইবে স্টাফের লোকেরা তাকে ধরে আটকায়, যার কারণে সে এবার বেঁচে যায়। তারপর ইউনসু তাকে বলে তুমি যেমনই আছো অনেক ভালো। আমার জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছ তুমি। আমি আমার জান দিয়েও তোমার জান বাঁচাবো। তারপর সে তার হাজবেন্ডকে রেখে বাসায় ফিরে। ইউনসো এমন অভিনয় করে তাকে দেখে মনে হচ্ছিল সবকিছু ঠিকই আছে, তার সাথে কিছুই ঘটেনি। তার মেয়েকে বলে আমি একটি রাস্তা খুঁজে পেয়েছি, তুমি তোমার লেখাপড়ার মনোযোগ হও। তারপর সে আবারও বারে চলে আসে তার কাজের জায়গায়। তখন সে জেমসের মতো একটি লোককে দেখে জেমস মনে করে, কারণ গেটআপ পুরো জেমস টাইপের ছিল। সে তার কাপড়ের নিচ থেকে ড্রাগ বের করে দেওয়ার চেষ্টা করছিল। ছেলেটি তাকে অন্যভাবে নিয়ে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। ইউনসো তো বুঝতেই পারে না ছেলেটি তার সাথে কি শুরু করেছিল। সে তাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দিলে ছেলেটি উল্টো তাকে মারার চেষ্টা করে। তখনই এখানে এন্ট্রি হয় জেমসের। জেমস তাকে বাঁচায়, কিন্তু সে জেমসের ফেস দেখতে পারে না। জেমসকেই সে খারাপ লোক মনে করে। কিন্তু জেমস এখানে তার কার্ড দিয়ে এখান থেকে চলে যায়। জেমস চলে যাওয়ার পর সে যখন কার্ডটি খুলে দেখতে পায় তার নাম জেমস ছিল, তখন সে তার পিছু করতে শুরু করে। জেমস বুঝতে পারে হয়তো ভাবে কোনো পুলিশ বা কেউ তার পিছু করছে। তখন সে একটি জায়গায় লুকিয়ে থেকে ইউনসুকে ধরে ফেলে। আর ইউনসুকে দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ এটা তো অন্য কেউ না, সুয়ানের মা ছিল। সুয়ার মাকে দেখে সে বলে আপনি এখানে কি করছেন। তখন সে বলে আপনি তো সুহার টিচার, তাহলে আপনি এখানে কি করছেন। তখন সে বলে আমার কাছে ড্রাগ রয়েছে, আপনি চাইলে আমি আপনার সাথে ব্যবসা করতে পারি। জেমস বুঝতেই পারে না সাধারণ একজন হাউসওয়াইফের কাছে এতগুলো ড্রাগ কিভাবে এলো, বা সে কোথা থেকে এতগুলো ড্রাগ নিয়ে এলো। তারপর সে মনে করে হয়তো বুল মাল যদি তাকে সে বিক্রি করে, তাই তার বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে ড্রাগ চেক করার পর সে তো অবাক হয়ে যায়, কারণ এগুলো অরিজিনাল ছিল। এদিকে আমরা ইউনসুকে দেখতে পাই যে কিনা তার বাসা দেখতে বিজি ছিল। তখন ইউনসু বলে যে আমি সবার সামনে যদি বলে দেই আপনি ডাবল লাইফ লিড করছেন। তখন সে বলে যে ও আচ্ছা, তুমিই বলতে পারো, আমি বলতে পারবো না। আচ্ছা, আমিও যদি তোমাকে এক্সপোজ করে দেই যে তুমি ড্রাগ বিক্রি করছো, তাহলে এটা কেমন হবে। তখন সে বলে যে এভাবে কোনো সমাধান হবে না, চলো আমরা একটি ডিল করি। তখন সে বলে কেমন ডিল।
আমি আর তুমি মিলে একসাথে শেয়ারে কাজ করি। তখন সে বলে আচ্ছা, কাজ করব। জেমস তাকে অনেকগুলো শর্ত দেয়। সে শর্তগুলো পড়তে শুরু করে। শর্তগুলো পড়তে তার অনেক খারাপ লাগছিল, কারণ এখানে অনেকগুলো শর্ত ছিল। লাস্ট শর্ত পরে সে তো অবাক হয়ে যায়, কারণ সে 70% নিবে আর তাকে শুধুমাত্র 30% দিবে। এটা দেখে সে বলে না, এমন হতে পারে না, সমান সমান হতে হবে। জেমস তখন জানায় সমান সমান কিভাবে হতে পারে, তুমি নিজেই বলো। কারণ আমি তো সব কষ্ট করব, আমি সব কিছু নিয়ে ডেলিভারি করব, কাস্টমারের সাথে ডিল আমি করব, সব কাজ আমি যেহেতু করব, তুমি শুধু ড্রাগ এনে দিবে, তাহলে তুমি কেন এত টাকা নিবে? আমি তো তোমাকে এত টাকা দিতে পারবো না। যদি এমনটা হয় তাহলে তুমি বলো। এখানে তার কিছুই করার ছিল না, তাই ইয়নসু রাজি হয়ে যায়, বলে আচ্ছা, আমি সময় মতো আপনার কাছে ড্রাগ পৌঁছে দিব, কিন্তু এই বিষয় কেউ যাতে জানতে না পারে। জেমস বলে, কে জানবে? আমি তো কাউকে বলবো না, আর তোমারও কাউকে বলা উচিত নয়, তাই না? কারণ এটা আমাদের বিজনেস ডিল, পার্সোনাল। এদিকে আমরা বং নামের সহকর্মীকে দেখতে পাই, তার একটি আঙুল কেটে দেয় তার বস, কারণ সে ওই ড্রাগগুলো খুঁজে আনতে পারেনি। আর এই ড্রাগগুলো ছাড়া বিজনেস করবে কিভাবে তারা? আর সাথে এটাও বলে ড্রাগ না পেলে তাকে মেরেই দিবে। এদিকে আমরা জেমসকে দেখতে পাই, যে কিনা তার কাস্টমারের তালিকা দেখছিল। কাস্টমারের তালিকা দেখার পর সে নিউজে একটি বিষয় জানতে পারে, বং নামের কাছে যেই ড্রাগগুলো ছিল ওইগুলো নাকি হারিয়ে গিয়েছে, আর ওইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে তার ড্রাগ ডিলারকে কল করে। এদিকে আমাদের ইউনসুকে দেখানো হয়, যে কিনা তার হাজবেন্ডের সেবা যত্ন করছিল। তার হাজবেন্ড বলে, আর কত করবে? তখন সে বলে, এত জীবন তুমি করেছো, এখন আমাকে করার একটু সুযোগ দাও। এদিকে বারে আমাদের মিমো নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা ভিআইপি কাস্টমার ছিল জেমসের। আজ তার বার্থডে ছিল, তাই সে বার্থডে পার্টিতে আসে। এখানে সঞ্জয় নামের একটি ছেলে থাকে, যে কিনা সবার ফোন একসাথে কানেক্ট করে রাখে। পার্টিতে এদের ছাড়াও অন্য আরও লোকেরা ছিল। জেমসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় মিনোর। মিনোকে আপনারা তো খুব ভালো করেই চিনেন, যে ওই ছেলেটি ওই দিন ইউনসোর সাথে খারাপ ব্যবহার করেছিল, এটা ওই ছেলেটি যাকে খুব বাজেভাবে মেরেছিল জেমস। এদিকে সবাই তাকে বলে যে মিমো, তোমার পার্টি একদমই জমছে না। তারপরে আমরা দেখতে পাই জেমস তাদের জন্য স্পেশাল ড্রাগের অর্ডার করে। এই ড্রাগগুলো পেয়ে তারা অনেক খুশি হয়ে যায় আর নেশা করে দুধ হয়ে থাকে। ইউনসো লক্ষ্য করে সে প্রত্যেকেই ড্রাগ দিচ্ছে, কিন্তু জেমস এক ফোঁটা পানি পর্যন্ত খাচ্ছে না। বিষয়টি তার কাছে একটু অদ্ভুত লাগলেও সে বিষয়টি ইগনোর করে। এদিকে মিয়ন নামের ছেলেটি মিমুর সাথে খারাপ আচরণ করতে শুরু করে। যেহেতু সে ড্রাঙ্ক ছিল, তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল, কিন্তু মিমো তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একবারও সে সরে না গেলে তার বন্ধু আসে তাকে মারার জন্য। তখন জেমস তাকে আটকায় আর মিয়নকে এখান থেকে বের করে দেয়। মিনুওকে এখান থেকে বের করে সে সিকিউরিটি গার্ডকে ডাকে, যাতে এখান থেকে তাকে বাহিরে ফেলা হয়, কারণ সে সবার সাথেই উল্টাপাল্টা আচরণ করছিল। জেমস তাকে বাহিরে নিয়ে মারধর করতে শুরু করে, আর সব কিছুই ইয়নসু দেখতে পায়। তাকে যে এইভাবে মেরেছে এটা দেখার পর সে অবাক হয়ে যায়। জেমস তাকে মারার পর এখান থেকে চলে যেতে বলে। ইয়নসু তো ওই জায়গায় ছিল। মিনুও যখন ইয়নসুকে দেখতে পায়, সে তখন তাকে মারার জন্য তেড়ে আসে। সে তাকে মারতেই যাবে, তখন ইয়নসুর মনে পড়ে যায় তার কাছে তো একটি ইলেকট্রিক ডিভাইস রয়েছে, যেটা তারা তাকে ঘায়েল করতে পারবে। ইলেকট্রিক ডিভাইস দিয়ে ঘায়েল করে সে অনেক বেশি খুশি হয়ে যায়। মিনুও তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। যেহেতু সে ড্রাঙ্ক ছিল, তাই সে এখানে অ্যাক্সিডেন্ট করে বসে। আর ডিটেকটিভের গাড়িও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন ডিটেকটিভরা তাকে এসে দেখে। তখন ইয়নসু বুঝতে পারে যে তারা তো বাইরের দিকে যাবে, তাই সে বারবার জেমসকে কল করতে শুরু করে। যেহেতু সবার ফোন একসাথে কানেক্ট ছিল, তাই সে তার ফোনের বাজনা পর্যন্ত শুনতে পারে না। তার ফোন যে এসেছিল এটা পর্যন্ত সে বুঝতেই পারে না। সে তো তার মতো করে সবাইকে ড্রাগ দিয়ে যাচ্ছিল, আর সবাই ড্রাগ নিয়ে অনেক বেশি খুশি ছিল। এদিকে বিষয় ছিল জেমসের। জেমস এখান থেকে কিভাবে বের হবে? জেমস যদি বের হতে না পারে, এখানে তো পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। পুলিশ অলরেডি গেটের বাহিরেই ছিল, কিন্তু সিকিউরিটি গার্ড পুলিশকে এখানের ভিতরে ঢুকতে দেয় না। তারা তাকে যে কোনোভাবে আটকানোর চেষ্টা করে। পুলিশ কিছু ড্রাগ পায়, আর ওইগুলো দেখে তারা বুঝতে পারে বংনাম নিয়ে ওইগুলো পালিয়েছিল। এদিকে আমরা ইউনসোকে দেখতে পাই, বারবার বারবার তাকে কল করছিল, কিন্তু তার ফোনে যে এতবার কল আসছিল সে তো বুঝতেই পারছিল না। তারপর সে ভিতরে প্রবেশ করে, কারণ বাহিরে তো পুলিশ ছিল। বাহিরের পুলিশ যদি ভিতরে প্রবেশ করে, তাহলে এখানে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এখানে যেহেতু অনেক মানুষ ছিল, তাই ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। পুলিশ বাহিরেই ছিল, সিকিউরিটি গার্ড পুলিশকে ভিতরে প্রবেশ করতে দেয় না। তারা তাদের সাথে অনেকক্ষণ কথা বলে তাদেরকে আটকানোর চেষ্টা করে। তবে ভাই, ঘটনা হচ্ছে, পুলিশকে আপনি কত সময় আটকে রাখবেন বলুন? পুলিশ তো ভিতরে প্রবেশই করে যায়। তখনই তার নজর পড়ে ইউনসুর উপর। ইউনসুকে সে দেখতে পায়, কিন্তু ইউনসুর কোনো কথাই সে বুঝতে পারে না, কারণ লাউড মিউজিক ছিল।
তখনই অন্য একজন এসে তাকে পুলিশের কথা বলে দেয়। পুলিশের কথা জানার পর সে প্রত্যেকটি লোককে নিয়ে রুম নাম্বার 3 তে চলে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে পুলিশ চলে আসে সিসিটিভি ক্যামেরা চেক করার জন্য। পুলিশ যখন সিসিটিভি ক্যামেরা চেক করছিল, এর মধ্যে দিয়ে সে এখান থেকে রুম নাম্বার 3 তে পালানোর চেষ্টা করে। এটা ছিল ভিআইপি রুম। এই লোকেদের মধ্যে একটি লোক ছিল যে কিনা প্রত্যেকটি তারের লাইন সরিয়ে ফেলে, যার কারণে তারা আর সিসিটিভি ফুটেজ দেখতে পারে না। আর তারা যতক্ষণে এসেছিল ততক্ষণে পুরো ফুটেজ ডিলিটও হয়ে গিয়েছিল। এদিকে তারা ভিআইপি রুমে প্রবেশ করে, কিন্তু পুলিশ ভিআইপি রুমে প্রবেশ করার পরও কিছু খুঁজে পায় না। এদিকে আমরা দেখতে পাই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। পুলিশরা ভিআইপি রুম 3 খুঁজছিল। যেহেতু 3 নাম্বার রুম তারা খুঁজছিল, তাই সে এক কাজ করে, 3 আর 2 এর মধ্যে উল্টাপাল্টা লাগিয়ে দেয়। 3 নাম্বার যে সাইনটি ছিল ওইটি নিয়ে আসে 2 এ, আর 2টি নিয়ে আসে 3 এ, যার কারণে তারা ভুল রুমে প্রবেশ করেছিল। আর জেমস এদিকে গাড়ি করে তার পুরো পার্টি বা গ্যাং নিয়ে অন্য একটি জায়গায় চলে যায়। এটাও একটি বার ছিল। এই বারে গিয়ে সে আবারও ওই ড্রাগগুলো দেয়। পুলিশ অনেক বেশি বিরক্ত হয়। ড্রাগ পাওয়ার পরও তারা কোনো লোককে ধরতে পারেনি। এতটাই রেগে যায় যে তাদের রাগ কন্ট্রোল হচ্ছিল না। মনে করছিল যে তারা এখন যদি তাদের পায় তাহলে মেরে দিবে। এদিকে আমরা জেমস এবং ইউনসুকে দেখতে পাই। তাদের টাকা ভাগ করার পালা ছিল। টাকাগুলো দেখে সে অনেক বেশি অবাক হয়। কারণ এতগুলো টাকা সে 3 মাস কাজ করলেও পেত না। তাই সে মনে মনে ভাবে যে এতগুলো টাকা পেয়ে ভালোই হলো। তখন সে তাকে বলে, এক কাজ করো, এত কথা না বলে টাকাগুলো গুনে নিয়ে যাও। আর তোমার জন্য একটি অফার রয়েছে, যদি তুমি রাজি থাকো তাহলে ওই ড্রাগগুলো আমার কাছে বিক্রি করে দাও, যেগুলো তোমার কাছে আছে। তখন সে বলে, চিন্তা করে দেখব। তারপর বাসায় ফেরার সময় সে খুবই চিন্তিত ছিল, কারণ এতগুলো টাকা তার সাথে। তারপর একটি ওয়াশরুমে গিয়ে টাকাগুলো দেখতে শুরু করে। আর টাকাগুলো দেখে সে কান্না করে দেয়। এই টাকাগুলোর জন্য তার হাজবেন্ডের চিকিৎসা হচ্ছে না। এই টাকাগুলোর জন্য তার মেয়ে ভালোভাবে পড়ালেখা করতে পারছে না। সে ভালোভাবে জীবনযাপন করতে পারছে না। কান্না করে সে তার মেয়ের কাছে গিয়ে শুয়ে পড়ে। মেয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সিন পরিবর্তন হয়, আমরা জেমসকে দেখতে পাই। সে একটি জায়গায় বসেছিল। কেউ তাকে ড্রাগের স্যাম্পল দেয়। স্যাম্পলগুলো চেক করার পর সে জানায় আগে সে ট্রাই করে দেখবে, তারপর চিন্তা করবে কি করা যায়। ড্রাগের স্যাম্পলগুলো আনার পর সে ওইগুলো টেস্ট করে জানতে পারে যে ইউনসোর কাছ থেকে সে যে ড্রাগগুলো কিনেছে ওই ড্রাগ আর এই ড্রাগ একদমই সেম সেম। সে বুঝতে পারে যে পুলিশের কাছ থেকে চুরি হওয়া ড্রাগ হয়তো ইউনসোর কাছে রয়েছে। পরদিন ইউনসো গিয়ে তার হাজবেন্ডের বিল পে করে। তারপর তার হাজবেন্ডের চিকিৎসা শুরু হয়ে যায়। তার মেয়ে সুয়াও তার আর্ট ক্লাসে চলে যায়। আর্ট ক্লাসের টিচারকে আপনারা তো জানেনই। যখন তার আর্ট ক্লাসের বান্ধবীরা তার পেন্সিলগুলো দেখতে পায়, তখন তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে এত দামি সে কোথায় পেল। সিন পরিবর্তন হয়, আমরা ইয়নসুকে দেখতে পাই। সে তো দিনের বেলায় একটি শপিং মলে কাজ করত আর রাতে করত বারে। যেই শপিং মলে সে কাজ করত এই শপিং মলে কাস্টমার অনেক কমে গিয়েছিল। তারপর সে তার কাজ শেষ করে ডক্টরের কাছে চলে আসে। ডক্টর তাকে বলে যে তোমার হাজবেন্ডের স্টেজ আরো বেড়ে গিয়েছে। তার এখন চিকিৎসার জন্য এই থেরাপিতে কাজ হবে না, অন্য কোনো থেরাপি দিতে হবে। তখন সে ওই থেরাপিটির নাম বললে সে তো একদম হেসে দেয়। কারণ এই চিকিৎসা থেকে ওই চিকিৎসা আরো বেশি ব্যয়বহুল ছিল। বাসায় ফেরার পর সে দেখতে পায় পানির কলটি পর্যন্ত নষ্ট হয়ে আছে। পানির কল প্রথমে সে নিজে ঠিক করতে চায়, কিন্তু না পারার কারণে পরে তাকে বাধ্য হয়ে প্লাম্বার ডাকতে হয়। প্লাম্বার ডাকার পর সে তাকে জানায় যে অনেক টাকা লাগবে। এই টাকাগুলো সে কোথায় থেকে ম্যানেজ করবে? একে তো তার নিজের খাবারের টাকা হচ্ছিল না, আর ওপর থেকে হাজবেন্ডের চিকিৎসা, তার একটার পর একটা বিপদ। এইসব দেখে সে অবাক হয়ে যায়। পরদিন সে তার কাজের জায়গায় চলে যায়। এখানে তারা ডিসকাউন্ট দিয়ে রেখেছিল, কারণ এখন যারাই কেনাকাটা করত তারাই অনলাইনে করত। মলগুলোতে কাস্টমার খুবই কম আসতো। সুয়ার বান্ধবীর বাবা এবং মা চলে আসে এখানে শপিং করার জন্য, আর তারা বারবার শুধু তাকে খোঁটা দিয়ে বলছিল, তোমার জন্যই আমরা এখানে শপিং করতে এসেছি, যাতে তোমার একটু হেল্প হয়, না হয় এত সস্তা মার্কেটে আমি কখনোই আসতাম না। জেমসের কাছে ওই ড্রাগসের জন্য কল আসে। তাকে জানানো হয় তাকে অনেক টাকা দেওয়া হবে। নতুন ড্রাগসটি তাদের প্রয়োজন, তাদেরকে যে কোনোভাবেই নতুন ড্রাগস দিতে হবে। জেমস লোকটির কথা মন দিয়ে শুনে, কিন্তু তার কোনো কথারই সে কোনো রিপ্লাই করে না। রিপ্লাই না করার কারণ এখানে আমাদের বলা হয় না, পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো। এদিকে সোহার অনেক ঠান্ডা লেগেছিল। তার মা তাকে পুরানো একটি জ্যাকেট পরিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দেয়। সিন পরিবর্তন হয় পুলিশ স্টেশনে। সবাই সিসিটিভি ফুটেজ দেখতে ব্যস্ত ছিল। পুরো সিসিটিভি ফুটেজ ছিল না, কারণ তারা 1 মাসের সিসিটিভি ফুটেজ অলরেডি ডিলিট করে দিয়েছিল। এইগুলো রিকভার হতে অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল। তাই তাদের
তাদের কাছে যতটুকু ছিল ততটুকুই তারা দেখছিল। এখানে তাদের জেমসের উপর সন্দেহ হয়, কারণ জেমস সবার থেকে আলাদা ছিল। তাকে দেখে মনেই হচ্ছিল সে এখানে নেশাপানি করার জন্য আসেনি। তেগুর তাকে সবথেকে বেশি সন্দেহ হয়। তেগু মনে মনে ভাবে যে এই লোকটির ফেস দেখতেই হবে, কিন্তু কোনোভাবেই লোকটির ফেস দেখা সম্ভব হয় না। তারপর তেগুকে সিনিয়র দেখে অনেক বকাঝকা করে, কারণ এখন পর্যন্ত তারা কোনো ড্রাগের ব্যবস্থাই করতে পারছিল না। এদিকে আমাদের দোজনকে দেখানো হয়, যে কিনা ইয়ন্সোর হাজবেন্ড ছিল। তার অবস্থা খুবই খারাপ। দিন দিন তার অবস্থার যেন কোনো উন্নতিই হচ্ছিল না। তখনই আমরা ইয়ন্সোর বান্ধবীকে দেখতে পাই, যে কিনা দোজনের সাথে দেখা করতে আসে। বাহিরে গিয়ে তাকে অনেক গল্পগুজব করে সাহস যোগায়, বলে তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে কল করো, আমি তোমাকে সাহায্য করব। পুলিশ মিনোয়ার সাথে কথা বলতে আসে, কিন্তু মিনোয়া তাদের কোনো কথারই রেসপন্স করে না। মিনোয়ার রেসপন্স না করায় পুলিশ অফিসারটি তার পুরো বংশ থেকে শুরু করে তার আদবর যা জানতো সব কিছু তার সামনে খুলে দেয়। আসলে সে যে লোকেদের কাছ থেকে ঋণ নিয়ে এইসব পার্টি করে বেড়ায়, বড়লোকি একটি বাপ তার মধ্যে রয়েছে, কিন্তু তার বাবার আসলে টাকা নেই। তার বাবা আগে একটি কোম্পানির সিও ছিল, কিন্তু কিন্তু ব্যাংকক্রাফট হওয়ার কারণে তার বাবা এখন সাধারণ একটি বারে জব করে। তবে মিনোয়াকে দেখে কোনোভাবেই এইসব বোঝা যায় না তার মধ্যে একটি বড়লোকি ভাব ছিল। এই ভাবের জন্যই মূলত তার আজ এই অবস্থা। তার একটি কাজ পার্টি করে বেড়ানো, আর এই পার্টির জন্য সে যে কত টাকা লোন নিয়ে রেখেছে তা হিসেব ছাড়া। পুলিশ অফিসার তাকে জানায় সে যদি তার সাথে কাজ না করে বা তাকে হেল্প না করে, তাহলে সে তাকে ওই লোকগুলোর হাতে দিয়ে দিবে। তখন সে শুধু জেমসের নাম বলে, আর কিছুই না। জেমসকে সে ভালোভাবে চিনতো না। পুলিশ অফিসারগুলো ইয়ন্সের সামনে দিয়ে যায়। তারা তো আর জানতো না যে এই ড্রাগসের বিষয়ে ইয়ন্সু ফেঁসে আছে বা ইয়ন্সু এইসবে হাত রয়েছে। আর ইয়ন্সু হসপিটালে কি করছিল মনে আছে? ইয়ন্সুর হাজবেন্ডও কিন্তু হসপিটালেই ভর্তি, যে হসপিটালে মিনুয়া রয়েছে। এদিকে আমাদের সোয়াকে দেখানো হয়, যার ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ ছিল। সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। তার ক্লাসমেট লক্ষ্য করে তার এই যে সোয়েটার পরে আছে ওইটা ফাটা। এটা দেখে তারা সবাই ক্লাসের হাসাহাসি করতে শুরু করে। সোয়েটারটি সে তার ব্যাগে ভরার চেষ্টা করে, তখনই এখানে জেমস চলে আসে, সবাইকে থামায় যাতে তারা এই বিষয়গুলো নিয়ে চিৎকার না করে। ব্যাগে তো তার সোয়েটার ঢুকছিল না, উল্টো তার পুরো সোয়েটারটি ফেটে যায়। পুরো ক্লাসরুমে হইচই মেতে ওঠে। এদিকে আমরা তার মাকে দেখতে পাই। সে যখন বাজার করে বাসায় যাচ্ছিল, তখন তার বান্ধবীর মা তার মাকে কিছু টাকা দিয়ে বলে মেয়ের জন্য ভালো সোয়েটার কিনে নিও। তারপর সে তার গাড়ি করে চলে যাওয়ার জন্য গাড়িতে বসে, কিন্তু ঘটনা ছিল তার গাড়ি একদমই স্টার্ট নিচ্ছিল না। তার এই অবস্থা দেখে ডংইয়ন তাকে সাহায্য করার জন্য আসে। তার বাসায় এসে ডংইয়ন বলে, আমি কি হাত ধুতে পারি? তখন সে হাত ধোয়ার অনুমতি দিলে দেখতে পায় এখান থেকে নোংরা পানি আসছে। তখন সে বলে, আমার লাইন নষ্ট, এখন কি করব বলো? ডংইয়ন তখন পাইপটি ঠিক করে দেয়, আর সে জানায় সে নাকি আগে এইসব কাজ করত। আসলে পার্ট টাইম জব হিসেবে সে এইসব করত। তারপর আমরা ইউনসুকে দেখতে পাই, যে কিনা তার জন্য কিছু খাবার প্যাক করে দেয়। খাবারগুলো নিয়ে সে চলে যায়। কিছু টাকা ছিল তার কাছে, ওইগুলো দিয়ে তার মেয়ের জন্য জ্যাকেট কিনতে চলে আসে। এদিকে আমরা সুহাকে দেখতে পাই, যে কিনা তার টিচার জেমসের সাথে বাসায় ফিরছিল। জেমস তাকে তার বাবার কথা জিজ্ঞাসা করে সে জানায় তার বাবা ক্যান্সারে আক্রান্ত, বেশিরভাগ সময় হসপিটালে অ্যাডমিট থাকে, আর তার মা তার জন্য অনেক বেশি কষ্ট করে। ইয়ানসু দেখতে পায় তার মেয়ে সুয়াকে সে ছেড়ে দিতে এসেছে। তখন সে মনে মনে বলে, তুমি তার সাথে কেন এলে? তখন সে বলে, টিচার আমাকে ছেড়ে দিতে এসেছিল কারণ আমি অনেক বেশি অসুস্থ। তখন সে বলে, আচ্ছা এখন চলো। তারপর সে জেমসকে নিষেধ করে যে তার মেয়ের সাথে সে যাতে না মেশে। এদিকে আমরা দেখতে পাই যে সে লক্ষ্য করে ড্রাগসগুলো এই এরিয়া থেকেই গায়েব হয়েছিল। যেহেতু এই এরিয়া থেকে ড্রাগস গায়েব হয়েছে, আর সোয়ার বাসাও এই সাইডে, আর সোয়ার মা তার কাছে ড্রাগ বিক্রি করেছে, তখন তার সন্দেহ হয় হয়তো সে পুরো বিষয়টা বুঝতে পারে। তাই সে মুচকে মুচকে হাসতে শুরু করে। ইউসো তার মেয়ের জন্য যে শীতের জামাটি কিনে এনেছিল ওইটা তাকে পরতে দেয়, আর বলে জেমসের সাথে তেমন না মিশতে। তখন সে বলে, মা, উনি আমার টিচার, ক্রিমিনাল তো নয়, তাহলে ওনার সাথে গেলে প্রবলেম কি? এখানে ইউনসো আর কিছুই বলে না। এদিকে ইয়ন্সু জেমসের সাথে দেখা করতে আসে। জেমস তখন বলে, তোমার মেয়ের সাথে যখন তুমি আমাকে দেখলে তখন কেন মনে হলো তুমি ভূত দেখেছো? তখন সে বলে, না, একটু ভয় পেয়েছিলাম। তখন সে বলে, কিসের ভয়? তখন জেমস বলে, আচ্ছা এইসব বাদ দাও, কাজের কথায় আসো। তখন সে বলে যে 2 মাস পর্যন্ত তারা নাকি ড্রাগ বিক্রি করতে পারবে না। জেমসের এই কথা শুনে সে তো অবাক হয়ে যায়, বলে, কেন 2 মাস পর্যন্ত আমরা ড্রাগ বিক্রি করতে পারবো না?
জেমস তখন জানায় পুলিশ তাদের উপর নজর রাখছে। যদি পুলিশ জানতে পারে ওই বারে আবারও ড্রাগ বিক্রি হচ্ছে তাহলে ঝামেলা হবে। ইয়নসু বলে, আমার কাছে 10 কেজি মাল রয়েছে, এগুলো আমি কি করব? তখন সে বলে, আমি খুব ভালো করেই জানতাম যে তোমার কাছে 10 কেজি রয়েছে, কারণ তুমি যেইগুলো বিক্রি করেছো ওইগুলো ওই গ্যাংয়ের মাল। যেই গ্যাংয়ের মালকে পুলিশ খুঁজছে, পুলিশ যেই মালগুলো খুঁজছে ওইগুলো তুমি বিক্রি করছো, তাই না? তাকে বাসায় নিয়ে আসে, ওই স্যাম্পলগুলো দেখায় আর তাকে জানায় যে, "তুমি কি জানো তুমি কত বড় বোকামি করেছো আর তোমার জন্য আমি কত বড় বিপদে পড়েছি?" জেমস বলে, "এই ইন্ডাস্ট্রিতে আমি অনেক দিন যাবৎ কাজ করছি। আমার ফেস আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি, না আমি কোনো জিনিসে ফেঁসেছি। কোনো মামলায় আমাকে কেউ ধরতে পারেনি। তোমার জন্য আমি বিপদে পড়ব। কি জানি তোমার জন্য আমার কি বিপদ সহ্য করতে হয়। হয়তো পুলিশ সবকিছু জেনে গিয়েছে বা সবকিছু তুমি প্রমাণ রেখে এসেছো।" তখন সে ওই ওনারকে কল করতে চাইলে তার ফোনটি ভেঙে যায়। ইউনসু তখন তাকে বলে, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমাকে তো বলতে দিবে যে আমি কি বলতে চাই। তখন সে বলে, তুমিই তো বলেছিলে তোমার ফ্যামিলির সাথে আমার কোনো লেনাদেনা নেই। এদিকে আমরা ওই পুলিশ অফিসারটিকে দেখতে পাই যে কিনা বার ওনারকে ডেকে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন সে বলে জেমসের সম্পর্কে সে তেমন কিছু জানে না। অনেক কিছু ঘাটাঘাটির পরও তারা জেমসের বিষয়ে কোনো কিছুই জানতে পারে না। এখানে আমরা দেখতে পাই জেমস তাকে জানায় যে, তুমি যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে সব মাল আমাকে দিয়ে দিবে। কিন্তু সে এখানে দিতে রাজি না হলে সে আবারও ওই ড্রাগসের ওনারের কাছে কল করতে চায়। জিনসু কি করবে? তার হাতে তো কিছু করারই ছিল না। তাই সে ড্রাগগুলো দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তার অনেক খারাপ লাগে। সে তার অনেকবার পায়ে ধরে হাত জোড় করে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। কিন্তু জেমস কোনোভাবেই মানে না। পরদিন সে যখন কাজ করছিল তখন সে একদমই ভেঙে পড়ে। কারণ জেমসকে তার তো ড্রাগ দিয়ে দিতে হবে। আর এই ড্রাগগুলো দিলে সে কিভাবে তার হাসব্যান্ডের টাকা জোগাড় করবে? কিন্তু তার হাতে কিছুই করার ছিল না। ড্রাগসগুলো নিয়ে সে একটি লকারে রেখে দেয়। কিছুক্ষণ পর জেমস এই ড্রাগসগুলো নিয়ে একটি রেল স্টেশনে বসে পড়ে। তখনই তার কাছে বার ওনারের কল আসে। বার ওনারের সাথে সে কথা বলছিল। এখানে আমরা দেখতে পাই বার ওনার তো ফালতু কথার মধ্যে তাকে ফাঁসিয়ে রেখেছিল। কারণ পুলিশ বলেছিল বার ওনারকে যদি সে তাকে ধরিয়ে দিতে পারে তাহলে তার বার থাকতে পারবে, আর না হয় তার বারকে তারা এখান থেকে সরিয়ে ফেলবে। যার কারণে সে এমনটা করতে বাধ্য হয়েছিল। জেমস বিষয়টা বুঝতে পারে, সিম তাড়াতাড়ি সে ভেঙে ফেলে দেয়। এদিকে আমরা দেখতে পাই তার উপর নজর রাখছিল ওই ড্রাগের মালিকের যে লোকজন ছিল তারা। কিন্তু সে এখানে তাদের সাথে মারপিট করে একটি রেল স্টেশনের রেলে পৌঁছে যায়। রেলে ঢোকার পর রেলের দরজা বন্ধ হয়ে যায়, যার কারণে তারা তাকে ধরতে পারে না। জেমস এখান থেকে দৌড়ে পালাচ্ছিল। পালানোর সময় সে একটি লোকের সাথে ধাক্কা খায়, যার কারণে ড্রাগসগুলো নিচে পড়ে যায়। ড্রাগসগুলো যখন সে হাত দিয়ে ধরে তখন সে বুঝতে পারে এগুলো তো ড্রাগস ছিল না, এগুলো চকলেট ছিল। যখন সে বিষয়টা বুঝতে পারে তখন সে অনেক রেগে গিয়ে চিৎকার করে। এদিকে আমরা ইয়নচুকে দেখতে পাই যে কিনা সিদ্ধান্ত নিয়েছিল ড্রাগসগুলোকে সে পুলিশের কাছে দিয়ে দিবে, কারণ জেমসের কাছে দিলে তো সে তাকে টাকা দিবে না। তাই জেমসকে কল করে জানায় যে চলো একসাথে বিপদে পড়ি বা একসাথে মারা যাই, বলতে এই টাইপের কথা বলছিল। তখনই সিন চলে যায় অতীতে। সে একটি অফিসে জব করত। তার কাছে যেই আসতো তাদেরকে সে খুব সুন্দর করে বুঝিয়ে দিত। তার বান্ধবী ইয়োজু তাকে বলতো, "আচ্ছা তোর কি কখনো রাগ হয় না? তুই কি কখনো কারো উপর চিৎকার করিস না?" তখন ইয়নসোর মনে পড়ে চোর তার টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, যার কারণে সে একবার অনেক জোরে চিৎকার করেছিল। তাদের পিছে দৌড়াচ্ছিল, তারপরও সে টাকা পায়নি। সিন আবার বর্তমানে চলে আসে। সে পুলিশ স্টেশনে বসেছিল। পুলিশের তো অনেকগুলো মামলা থাকে, যার কারণে তারা তাকে বলে যে কিছুক্ষণ পর তাকে ডাকবে তার সিরিয়াল আসলে। ইয়নসো বসেই ছিল। এদিকে আমাদের জেমসকে দেখানো হয় যে কিনা রাগে চিৎকার করছিল। জেমস ইউনসুকে কল করে জানায়, এক কাজ করো, তুমি পুলিশ স্টেশন থেকে বাহিরে চলে আসো, তুমি যা বলবে আমি তাই করব। তারপর সে অবশেষে বাহিরে চলে আসে আর তাকে বলে, হ্যাঁ বলো কি করতে হবে। তখন সে দেখতে পায় ব্যাগে তো কোনো ড্রাগস ছিল না। জেমস বুঝতে পারে যে তাকে আবারও ধোঁকা দেওয়া হয়েছে। তখন সে অনেক রেগে গিয়ে কথা বলে। ইয়নসু বলে যে এত রাগ দেখি আমার সাথে কথা বলবে না, কারণ তুমি আমার সাথে যা করেছো তার বিনিময়ে আমার এটাই করা উচিত ছিল। তোমার কি মনে হয় আমার টাকার প্রয়োজন নেই? জেমস বলে, আমি আমার ফ্যামিলির সাথে সম্পর্ক অনেক আগেই শেষ করে ফেলেছি। তোমার কি মনে হয় ড্রাগ ডিলার মানুষ ভালো হয়? তখন সে তাকে জানায়, দেখো আমার এত টাকার প্রয়োজন নেই।
আমার হাজবেন্ডের চিকিৎসা হবে, আমার বাড়ি নিলামে উঠবে না, এতটুকু টাকাই প্রয়োজন। সিন পরিবর্তন হয়, আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা এসেছিল ওই জায়গায় যেখানে তার লাস্ট লোকেশন পাওয়া গিয়েছে। এদিকে জেমস রাজি হয়ে যায়, বলে আচ্ছা অনলাইনে আমরা বিজনেসটি শুরু করে দেখি, যদি অনলাইনে আমরা ড্রাগস সাপ্লাই দিতে পারি এটা তো আমাদের জন্য অনেক ভালো, তাই না? তারপর তারা ডিল সাইন করে নেয় আর একে অপরের সাথে হাত মেলায়। ইয়নসোর হাত মেলানো দেখে জেমস বলে, এই কোন মহিলার ফাঁদে পড়ে গেলাম। তারপর তারা চলে যায় শপিং করার জন্য, যেই সব জিনিসপত্রের মধ্যে দিয়ে তারা খুব সহজেই ড্রাগ বিক্রি করতে পারবে, যেটা তাদের জন্য খুব সহজলভ্য হবে। এইভাবেই সে তাকে সবকিছু শিখিয়ে দেয়। ইউনসো তেমন কিছু পারতো না, তবে সে তাকে ভালোভাবে শিখিয়ে দেওয়ার কারণে সে বলে সে পারবে। গাড়িতে যাওয়ার সময় সে তাকে জানায় যে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর ওই অ্যাকাউন্ট থেকে তাদের টেক্সট করতে হবে। যেহেতু ওই অ্যাকাউন্টে কোনো প্রমাণ থাকে না বা ওই ওয়েবসাইটে যে কোনো কিছু করা যায়, তাই তারা ওইভাবেই কাজ করছিল। জেমস জানতো যে কাদের ড্রাগ প্রয়োজন, ওই অনুযায়ী সে সবাইকে টেক্সট করতে থাকে। 8 ক্লাস শেষ হওয়ার পর সে তাকে শেখায় যে কিভাবে ক্লায়েন্টকে ধরতে হবে বা ক্লায়েন্টের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে হবে। সবকিছু প্রফেশনাল হতে হবে যাতে সে ফেঁসে না যায়। এদিকে আমরা পুলিশ স্টেশনে পুলিশদেরকে দেখতে পাই, তারা ঠিকঠাকভাবে তদন্ত করছিল। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পায় যে এখানে ইয়ন্সি ছিল। ইয়ন্সির ফেস বা কোনো কিছুই বোঝা যাচ্ছিল না, কারণ সে নিজেকে কাভার করে রেখেছিল। তারপর তারা মিমোর কাছে চলে যায়। মিমোকে গিয়ে তারা প্রশ্ন করে জেমসের বিষয়ে। সে তো বলবে না, যেটা তার নর্মাল ছিল। সে বলে না, ওই দিন আমার পার্টিতে কে কে এসেছিল তাদের মধ্যে কাউকেই আমি চিনি না। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে যার সাথেই সে কথা বলছিল তার সাথেই ফ্রেন্ডলি হয়ে যাচ্ছিল, যার কারণে জেমস তাকে বলে, এইভাবে যদি তুমি কথা বলতে থাকো তাহলে তো আমাদের ব্যবসা হবে না। এখানে তাদেরকে দিয়ে কি আমরা ইন্স্যুরেন্স করাচ্ছি যে তাদের সাথে মিষ্টি কথা বলতে হবে? যাদের ড্রাগ প্রয়োজন তারা আমাদের কাছ থেকে ড্রাগ নিয়ে নিবে। পরদিন সকালে সে ড্রাগ প্যাকিং করতে শুরু করে। কলমের ভিতর, মার্কারের ভিতর, এইসবের ভিতর ড্রাগ ভরে ভরেই তারা ড্রাগ সাপ্লাই দিত। তখনই এখানে চলে আসে তার মেয়ে। ইয়নসোর মেয়ে চলে আসার কারণে সে ড্রাগগুলোকে খাটের নিচে রেখে দেয় আর তার মেয়েকে জানায় যে তার ফোন পড়ে গিয়েছিল, ওই ফোনটি উঠানোর জন্য সে নিচু হয়েছে। সে চলে যায় জেমসের বাসায়। রাতের বেলায় জেমস আর সে দুইজন মিলেই এই কাজগুলো করছিল। জেমস মনে মনে ভাবে, ফেঁসে গেলাম না তো? এদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি আসলে মিনুয়া নামের যে ছেলেটি ছিল তার সাথে ছিল। মিনুয়াকে সে ড্রাগগুলো বের করে দিলে সে ড্রাগগুলো দেখে অবাক হয়, কারণ ড্রাগগুলোকে ভালোভাবেই সে চিনতে পেরেছিল। সিনটি এখানেই শিফট হয় আর আমরা দেখতে পাই মিনুয়াকে গুন্ডারা ধরে নিয়ে এসেছে। যেই গুন্ডাদের ড্রাগস ছিল তারা মূলত মিনুয়াকে ধরে নিয়ে এসেছিল। জেমসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বলে জেমসের অরিজিনাল নাম, ঠিকানা, ফোন নাম্বার কেউই ঠিকঠাকভাবে জানে না। যখন তার দাঁত ওঠাতেই যাবে তখন সে জানায় যে তার ড্রাগগুলো অনলাইনে বিক্রি করা হচ্ছে। এখন কথা হচ্ছে তারা টাকা কিভাবে নিবে? টাকা তো তাদের কোনোভাবে নিতে হবে। তাই তারা বিটকয়েনের মাধ্যমে টাকাগুলো নিত। বিটকয়েনের মাধ্যমে টাকাগুলো নিয়ে সে পরদিনই সাথে সাথে ব্যাংকে ট্রান্সফার করে দিত। আর ফেক ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করত, যেগুলো অন্য কারো নামে ছিল। তারপর বিভিন্ন এটিএম বুথ থেকে টাকাগুলো উঠিয়ে সে এক জায়গায় জমা করে রাখত, যাতে করে তাদের এত সহজে কেউ ধরতে না পারে। এইভাবেই তারা তাদের কাজ চলমান রেখেছিল। তখন সে তাকে জানায় যে আর 1 সপ্তাহ রয়েছে। 1 সপ্তাহের ভিতরে তাদের অনেক টাকা অ্যারেঞ্জ করতে হবে। তাই সে চিন্তিত হয়ে পড়ে। ইয়নসু তার মতো করে কাজ শুরু করে দেয়। এখানে এমনটা ছিল যে সরাসরি একজন প্রোডাক্ট নিতে চায়। তখন সে সরাসরি মনে মনে ভাবে যে এটা তো অনেক রিস্কি হয়ে যায়। তারা এমনটা করে যে একটি হোটেল রুমে দেখা করবে। সে সামনে থাকবে না, তবে কলের মাধ্যমে থাকবে আর এইভাবেই তারা ডিলটি করবে। মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল কিন্তু সে আসতে পারেনি কাজের কারণে, তার মনেই ছিল না। সিন পরিবর্তন হয়, সে কিভাবে ড্রাগগুলো সাপ্লাই দিবে এই নিয়েই চিন্তা করছিল। তাই সে একটি হোটেল রুম বুক করে। হোটেল রুমে এসে সে সবকিছু ঠিকঠাকভাবে রেখে যায়। তারপর আমরা দেখতে পাই একটি ছেলে হোটেল রুমে প্রবেশ করে আর তার মতো করে কাজ করে। জেমস একটি ছেলেকে অনেকগুলো টাকা দেয়। ছেলেটিকে এটা আমাদের দেখানো হয় না, সে বলে কত কোটি টাকা হয়েছে।
তখন সে তাকে জানায় যে ১০০ কোটির মতো হবে। তখন সে বলে আরো ৫০ কোটির প্রয়োজন। তুমি কি জিজ্ঞাসা করবে না আমি টাকা কিভাবে ইনকাম করি? তার ভাই বলে যে না, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখানে আমরা জানতে পারি লোকটি তার ভাই। ছেলেটি অনেকগুলো টাকা রেখে তার মাল নিয়ে এখান থেকে চলে যায়। ছেলেটি যখন টাকাগুলো দিয়ে মাল নিয়ে চলে যায় তখন সে নিশ্চিন্ত হয়ে যায়। মনে মনে ভাবে তাড়াতাড়ি গিয়ে টাকাগুলো নিয়ে নেই। সে যখনই টাকাগুলো নিয়ে এখান থেকে বের হতে যাবে তখনই এখানে ওই লোকটি আর তার একজন বন্ধু নিয়ে চলে আসে। এখানে তারা তাকে মারার হুমকি দেয়। সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই সে তার ভাইয়ের সাথে কথা বলছিল। অনেকদিন যাবৎ তার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু তার ভাই তার টাকার জন্য ফ্যামিলির সাথে সম্পর্ক রেখেছিল বা তার খোঁজ নিত শুধু টাকার জন্য। এদিকে গুন্ডাগুলো ইয়নসুকে মারার জন্য একদম প্রস্তুত ছিল, তাকে মারার প্ল্যান করছিল। ইয়নসু বুদ্ধি করে জেমসকে কল করে, কিন্তু জেমস কল রিসিভ করে না, কারণ তার ভাইয়ের সাথে কথা হচ্ছিল। তার ভাই তাকে জানায় এমন কোনো কাজ করো না যাতে আমাদের বংশের কোনো ক্ষতি হয়। সে এখান থেকে চলে যায় তার ভাইয়ের কথা না শুনে। এদিকে আমরা একটি লোককে দেখতে পাই যাকে পুলিশ তাড়া করছিল। সে জেমসকে কল করে বাঁচানোর জন্য, কিন্তু জেমস তার কোনো কথাই পাত্তা দেয় না, তাকে বাঁচাবে তো অনেক দূরের কথা। জেমসের যখন নজরে পড়ে ইয়নসু তাকে অনেকগুলো কল করেছিল, তখন সে বুঝতে পারে ইয়নসুর হয়তো কোনো বিপদ হয়েছে। ছেলেগুলো টাকা আর ড্রাগস নিয়ে পালিয়ে যায়। ইয়নসু তাদের পিছু করতে শুরু করে, তাদেরকে মারার চেষ্টা করে। টাকাগুলোর জন্য তার অনেক বেশি কষ্ট হয়, কারণ এই টাকার জন্যই তার হাজবেন্ডকে সে বাঁচাতে পারছিল না। তখন তার নজরে পড়ে একটি স্কুটি। স্কুটি নিয়ে সে এখান থেকে ওই গুন্ডাগুলোর পিছু করতে শুরু করে। যেহেতু গুন্ডাগুলোর বাইক ছিল আর তার স্কুটি, তাই সে পেরে ওঠে না। শর্টকাট নিয়ে সে তাদের সামনে চলে আসে। তারা দুইজনও ব্যথা পায়, ইয়নসুও ব্যথা পায়। তখনই সে এখান থেকে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। আসলে এটা টাকার ব্যাগ ছিল, ড্রাগসের ব্যাগ তাদের কাছেই ছিল। টাকার ব্যাগ নিয়ে তারা যখন পালাচ্ছিল তখনই ইয়নসুর সামনে চলে আসে জেমস। জেমস তাদেরকে বাঁচাতে চাইলেও বাঁচাতে পারে না। গুন্ডাগুলো তাকে ফলো করতে শুরু করে। যেহেতু তাদের বাইক ছিল তাই তারা একটি চিপা গলি দিয়ে যেতে পারছিল। আর ওই চিপা গলি দিয়ে ঢুকতে পারছিল না জেমস। চিন্তায় পড়ে গিয়েছিল ইয়নসুর জন্য। তার যদি কিছু হয় তাহলে কি করবে? ইয়নসু একটি জায়গায় লুকিয়ে পড়ে। গুন্ডারা আসলে তাদের মাথায় ব্যাগ দিয়ে মারে। তারপরও গুন্ডারা তার পিছু ছাড়ে না। যখনই তাকে মারতে যাবে তখনই এখানে জেমস চলে আসে। জেমস গুন্ডাদেরকে মেরে তাকে নিয়ে পালিয়ে যায়। আর তাকে জানায় এতটা রিস্ক নেওয়ার কি প্রয়োজন ছিল। তখন সে জানায় যে তুমি তো বলেছিলে যে আমার ২ সপ্তাহের ভিতর টাকা ফিল আপ করতে হবে, না হয় আমি টাকা পাবো না। জেমস বলে হ্যাঁ বলেছিলাম, তাই এমন রিস্ক নেওয়ার কথা তো বলিনি। তখন ইয়নসু বলে আচ্ছা তুমি কিভাবে জানলে আমি ওই জায়গায় আছি? তখন জেমস বলে আমি জানতাম তুমি এমন কিছু করবে, তাই ফোন দেওয়ার সময় আমি তোমার ফোনে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, তাই আমি তোমাকে ট্র্যাক করে এখানে আসতে পেরেছি। আচ্ছা আমার কথা শুনো, এখন যেহেতু আমাদের টাকা হয়েছে তাই উচিত এই অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া, না হয় প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সে অ্যাকাউন্টটি ডিলিট করার কথাই চিন্তা করে। যখন ইয়নসুকে বাসার সামনে নামিয়ে দেয় জেমস, সুয়ার বান্ধবীর মা তাকে দেখে ফেলে আর অন্য কিছুই চিন্তা করে। মনে করে আর্ট টিচারের সাথে তার রিলেশন রয়েছে, কিন্তু অরিজিনাল ঘটনা কেউ না জানার আগেই এইসব চিন্তা করে বসেছিল। এদিকে আমরা ওই লোককে দেখতে পাই যার কাছে ডং ইয়ন বলে অনলাইনে যে ড্রাগগুলো সেল হচ্ছিল ওইগুলো সেল হওয়া বন্ধ হয়েছে। আর তাছাড়া এখন কোথায় এই ড্রাগগুলো আছে এটার জন্য আমি তদন্ত করছি। তখন সে জানতে পারে যে নেক্সট টাইম তাকেই মারা হবে। তাই সে অনেক বেশি ভয়ে ছিল। কি করবে সে, কিভাবে খুঁজবে? এদিকে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে কিনা তদন্ত করছিল। অনেক কিছু ঘাটাঘাটির পর সে জানতে পারে যে এখানে ইয়নসু কাজ করত। ইয়নসু কাজ করত এটা জানার পর সে চিন্তা করে ইয়নসুর সাথে দেখা করবে। সিন পরিবর্তন হয়, আমরা ইয়নসুকে দেখতে পাই যে কিনা জেমসের সাথে ছিল। সুহা, ইয়নসু, জেমস সবাই মিলে শপিং করে। সুহার জন্যই মূলত সে অনেক বেশি শপিং করেছিল, নিজের জন্য কিছুই কিনে না, কারণ তার হাজব্যান্ড অসুস্থ ছিল। সে এখন চাইলেও কিছু করতে পারতো না। এখন তাদের প্রবলেম ছিল, তাদের এখানে পুলিশ চলে এসেছিল। পুলিশের তাদের উপর সন্দেহ হয়। পুলিশ বাসায় আসার পর সে খুব সুন্দর করে তাদেরকে ম্যানেজ করে, তাদের সাথে অনেক ভালোভাবেই কথা বলে। ডিটেকটিভ তাদেরকে ওই বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে হ্যাঁ, ওই বাড়ি আমি কাজ করতাম, অবশ্যই করতাম, কিন্তু জেমসকে আমি চিনি না। তখন তাদের কিছুটা সন্দেহ হতে শুরু করে তাকে।
জেমস আর তার বিরুদ্ধে কিছু প্রমাণ দেয় পুলিশ, যার কারণে সে মিথ্যা একটি ঘটনা বলে। তবে মিথ্যা ঘটনা পুলিশ ধরতে পারে। এখানে পুলিশ অফিসারটির সাথে থাকা পুলিশটি তাকে বলে যে আমি ওয়াশরুমে যেতে চাই। ওয়াশরুমের বাহানা করে সে পুরো রুম চেক করতে শুরু করে। পুলিশ অফিসার সেম কাজই করে। ইয়নসো অনেক বেশি ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে সে কি করবে। অনেক বেশি দুশ্চিন্তায় ছিল সে। এই জন্য একটি মিথ্যে কাহিনী তাদেরকে শুনিয়ে দেয়। প্রথমে পুলিশ অফিসারটি তার কথা বিশ্বাস করে নেয়, কারণ তাকে দেখতেই মনে হচ্ছিল যে সে অনেক ইনোসেন্ট। কিন্তু কিছুক্ষণ পর কেন জানি না পুলিশের তার উপর সন্দেহ হতে শুরু করে। সে মনে মনে ভাবে মেয়েটার উপর নজর রাখতে হবে, আরও প্রমাণ জোগাড় করতে হবে। এদিকে আমরা ইয়নসুকে দেখতে পাই যে কিনা চিন্তিত ছিল। মনে মনে ভাবছিল যে আমি আজ যা করছি তা কি ঠিক করছি? এগুলো তো ঠিক নয়, আমি তো ভুল রাস্তায় কাজ করছি। এগুলো আমার জন্য পরবর্তীতে বিপদ আনতে পারে। এদিকে আমরা দেখতে পাই ওই লোকটিকে, যে কিনা জেমসের সাথে চলাফেরা করত। জেমস তাকে বলেছিল চুলগুলো কালার করে নিতে, যার কারণে তাকে কেউ চিনতে পারবে না। এখানে আমরা জানতে পারি জেমসের সাথে তার হয়তো কোনো না কোনো শত্রুতা রয়েছে, কিন্তু সে এটা এখন প্রকাশ্যে আনছে না। পরবর্তীতে হয়তো এটা প্রকাশ হতে পারে। যদি প্রকাশ হয় তাহলে আপনারাও জানতে পারবেন। এদিকে আমাদের তার হাজবেন্ডকে দেখানো হয়, যে কিনা অসুস্থ ছিল। তার চুল পড়তে শুরু হয়ে গিয়েছিল। ইয়নসোর সাথে দেখা করার জন্য ডয়ুং চলে আসে, আর তাকে জানায় তার অনেক ভালো একটি জব হয়েছে। সে ওই জায়গায় চলে যাচ্ছে জবের জন্য। ইয়নসোর হুট করে মনে হতে থাকে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বিষয়গুলো তাকে অনেক কষ্ট দেয়। তার মেয়ে তাকে বলবে এমনটা চিন্তা করে। তখন জেমস তার ঘুম ভাঙায় আর বলে টাকা গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছিলে নাকি। তখন সে মনে মনে ভাবে তাকে বলেই দিবে যে সে পুলিশ তাকে সন্দেহ করছে, তার সাবধানে থাকা উচিত। কিন্তু সে বলতে পারে না। তখন জেমস তাকে জানায়, দেখো তুমি কি এই লাইফ ছেড়ে দিতে চাও? তখন সে বলে, হ্যাঁ আমি এই লাইফে থাকতে চাই না। ঘটনা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের অসুখের জন্য এই লাইফে এসেছি, আর কিছুদিনের মধ্যে এই লাইফ ছেড়ে চলে যাব। জেমস বলে, দেখো রিস্ক না নিয়ে কখনোই বড়লোক হওয়া যায় না। যেহেতু একটু রিস্ক নিয়ে তুমি বড়লোক হতে পারছো, এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগ তোমার কাছে আর কখনো আসবে না। তুমি তোমার যা ইচ্ছে তাই পূরণ করতে পারছো এই টাকার বিনিময়ে। টাকা ইনকাম করতে তো একটু রিস্ক নিতেই হয়। ভালো রাস্তায় চলাফেরা করে আজ পর্যন্ত কতজন বড়লোক হতে পেরেছে, আমাকে দেখাও, তাহলে আমি বলবো যে তুমি এইসব ছেড়ে দিও। তখন তার মনে পড়ে, হ্যাঁ আমি এই রাস্তায় থাকলেই তো ভালো হয়। তারপর তার হাজবেন্ডের সাথে সে দেখা করার জন্য যায়। জেমস তাকে দিতে এসেছে এটা দেখে সে ভুল কিছু ভেবে বসে। সোয়ুনের বান্ধবী এসেছিল তার হাজবেন্ডের সাথে দেখা করতে। তখন সে তাকে জানায় যে আমাকে পুলিশ স্টেশন থেকে কল করে জানানো হয়েছে যে আমার কাছ থেকে কি সোয়ুন কোনো টাকা নিয়েছে। তখন তার হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সোয়ুন কার কার কাছ থেকে টাকা জমা নিয়েছে তুমি কি জানো? তখন সে বলে, না এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। এদিকে আমাদের সুয়াদের স্কুল দেখানো হয়। সুয়াদের স্কুলে এখন ঘন ঘন চুরি হচ্ছিল, আর সবাই সুহাকে সন্দেহ করছিল, কারণ তার কাছে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল যেগুলো তার টাকার কথা নয়। আর্ট ক্লাসে এখানে প্রিন্সিপাল চলে আসে আর উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন সোয়ার মা বলে, আমার মেয়েকে আমি কখনো চুরি শেখাইনি। তখন সবাই বলে যে ব্যাগ চেক করা হয়েছে কিন্তু কিছুই পাওয়া যায়নি। প্রিন্সিপাল বলে, কিছু পাওয়া যায়নি তো কি হয়েছে, সে চোর নয়? চোর তো হতেও পারে, তার বাসায় রেখে এসেছে, এত গিফট সে কোথায় পায়? তখন সোয়ার মা বলে যে আমি সবকিছু কিনে দিই আমার মেয়েকে। তখন সে বলে জেমস আর সোয়ুনের রিলেশন রয়েছে। সোয়ুন বলে, আমি জেমসের বাসায় কাজ করি, আমার 2 টাকা ইনকাম হলে আমার জন্য অনেক ভালো, তাই আমি বাসায় বাসায় কাজ করে বেড়াই। আর জেমস স্যারের বাসাতে আমি কাজ করি। ওই দিন যখন উনি আমাকে দিতে গিয়েছিলেন ওই দিন আমার গাড়ি নষ্ট ছিল। এই কথা শুনে সবার বুল ভেঙে যায়। তখন জেমসও তাদের সাথে হা মেলায়, কারণ হা না মেলালে এখানে প্রবলেম ক্রিয়েট হতো, ফেসে যেত সে। তখন সে বলে যে হ্যাঁ সোয়ুন আমার বাসায় কাজ করে। তখন ওই মহিলাটিকে সে বলে আমাদের কাছে ক্ষমা চাও, কিন্তু প্রিন্সিপাল তাদের কাছে ক্ষমা চেতে চায় না। উল্টো এখান থেকে চলে যায় রাগ করে, বলে চুরির বিষয়টি আগে সলভ করো। এদিকে আমরা দেখতে পাই যে সোহাদের বাসায় কেউ একজন প্রবেশ করেছে, আর একটি পিকচার উঠিয়ে তাকে দিয়ে দেয়। সে মনে মনে ভাবে মামলাটি এখন অনেক গভীর হয়েছে। এদিকে সোহা কম্পিটিশনে জিতেছিল। আর্ট কম্পিটিশনে সে ফার্স্ট হওয়ার কারণে তার টিচার এবং তার মা তাকে নিয়ে খাবার খেতে যায়। সুহার আর্ট টিচার যেহেতু জেমস ছিল, তাই জেমসের জন্য সে একটি পেন্টিং বানিয়ে নিয়ে এসেছিল, যেটা দেখে জেমস অনেক ইমোশনাল হয়ে যায়।
সবাই এখানে হাসিখুশিভাবে তাদের ডিনার সারছিল। এখানে সবাই মোটামুটি খুশি ছিল। তখনই জেমসের নজর পড়ে তার ভাইয়ের ফ্যামিলির দিকে। সে তার ফ্যামিলি নিয়ে এসেছিল রেস্টুরেন্টে খাবার খেতে। ২ ভাই একই সাথে ওয়াশরুমে যায়। জেমস তখন তার ভাইকে জানায়, "আর কতদিন এইভাবে আমাকে কষ্ট করে কাটাতে হবে?" তখন সে বলে, "তুই যা করেছিস ১০ বছর কেন, সারা জীবনেও হয়তো শোধ করতে পারবি না।" এই নিয়ে ২ ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। সিনটি শিফট হয়ে আমাদের বাহিরে দেখানো হয়। ইউনসও জেমসের জন্য বাহিরে ছিল, কারণ সুয়া তার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল। জেমস লক্ষ্য করে ইউনসও তার দেওয়া জুতা পরে আছে। তখন ইউনসও তাকে একটি গিফট করে। আসলে তার ঘড়ির বেল্ট নষ্ট হয়েছিল, তাই তাকে ঘড়ির বেল্ট গিফট করেছিল। ইউনসও চলে যেতে চায়। তখন জেমস তাকে জানায়, "আচ্ছা, তুমি কি আমার সাথে একটু ড্রিঙ্ক করতে পারবে?" এদিকে আমরা দুজিনকে দেখতে পাই যে কিনা নিজের চুল নিজেই কাটায়। তাদের ড্রিঙ্ক করা শেষ হলে ইউনসুকে বাসায় পৌঁছে দিতে যায় জেমস। ইউনসু গাড়ি থেকে নেমেই নিচে পড়ে যায়। তখন তাকে অনেক কষ্ট করে জেমস ওঠায়, বাসায় রেখে দেয়, কারণ তার সেন্স ছিল না, সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। দুইজন বসে গল্প করছিল। ইউনসোর মাথায় প্রশ্ন আসে, "আচ্ছা, জানালার পাশে টেবিলে যারা বসেছিল তাদেরকে কি তুমি চেনো?" তখন সে বলে, "হ্যাঁ, ওরা একসময় আমার ফ্যামিলি ছিল, কিন্তু এখন তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আর সবচেয়ে বড় কথা, আজ আমার বার্থডে ছিল।" এটা শুনে সে তাকে বার্থডে উইশ করে। তখন জেমস বলে, "আমার অনেক বছর হয়েছে কেউ বার্থডে উইশ করেনি, তাই এইসবের প্রতি আমার কোনো আগ্রহ নেই।" জেমস বলে, "আমার এমনিতেই পছন্দ না কেউ আমার বিষয় নিয়ে কথা বলুক।" তখন ইউনসো বলে, "আমারও এইসব পছন্দ না, আমি আমার মতো করে বাঁচতে চাই।" তখন সে বলে, "তুমি যেহেতু টাকা পাচ্ছ তাহলে তোমার প্রবলেম কি?" ইউনসো বলে, "টাকা দিয়ে কি সবসময় সবকিছু হয়? অনেক সময় টাকার চেয়েও লোকজন বেশি প্রয়োজন হয়।" তখনই আমরা দেখতে পাই তাদের দুইজনকে একা বাসায় পেয়ে দুইটি লোক তাদের উপর আক্রমণ করেছে। তাদের ফেস টেস কিছুই দেখা যাচ্ছিল না, শুধু তাদেরকে একটি কথাই জিজ্ঞাসা করছিল, ড্রাগ কোথায়। দুইজনই বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তারা বাঁচতে পারছিল না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তাদের বেঁধে রাখা হয়েছিল। ইউনসোর যখন জ্ঞান ফিরে তখন একটি লোক ইউনসোকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, বলো ড্রাগ কোথায়?" সে বলতে না চাইলে আমরা দেখতে পাই তার ড্রাগগুলোকে সে খুঁজে বের করে নেয়। কারণ সে ড্রাগগুলো রেখেছিল বিছানার মধ্যে, তাই সে খুব সহজেই ড্রাগগুলো পেয়ে যায়। ড্রাগগুলো পাওয়ার পর সে তাকে জিজ্ঞাসা করে, "আচ্ছা ইউনসু, টাকা কোথায়?" তখন ইউনসু বলে, "আমার কাছে কোনো টাকা নেই, যা পেয়েছো তা নিয়ে চলে যাও, আমরা কাউকে বলবো না।" তখন আমরা দেখতে পাই গুন্ডাগুলো চলে যাবে তো দূরের কথা, তারা উল্টো জেমসের গলায় ছুরি ধরে। জেমসের গলায় ছুরি ধরে তাকে জিজ্ঞাসা করলে সে বলে, "আচ্ছা, আমি বলছি।" তখনই জেমসের জ্ঞান ফিরে আসে। জেমসের জ্ঞান ফেরার পর সে তাদেরকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, তোমরা কে?" জেমস তখন বুঝতে পারে এই কণ্ঠটি তার কাছে অনেক পরিচিত। পরিচিত কণ্ঠ হওয়ার কারণে সে বারবার ইয়নসুকে বলছিল, "তুমি এখান থেকে পালাও, এদের সাথে আমি নিপটে নিব।" কিন্তু ইয়নসু এখান থেকে পালাতে চায় না, কারণ সে চাচ্ছিল না জেমসকে বিপদে রেখে পালাতে। কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই হাতাহাতির মধ্যে একজনের ফেস রিভিল হয়ে যায়। তারা একজনের ফেস দেখতে পায়। ফেসটি অন্য কারো না, ডং ইয়নের ছিল। ডং ইয়ন এখানে মূলত তাদের কাছ থেকে ড্রাগস নেওয়ার জন্য এসেছিল। তার বস তো তাকে ড্রাগস নেওয়ার জন্যই পাঠিয়েছে। এই জন্য সে ড্রাগস নিতে এসেছিল। যখন সে দেখতে পায় যে এটা অন্য কেউ না, ডং ইয়ন, তখন সে অবাক হয়ে যায়, কারণ ডং ইয়নকে সে এইভাবে কখনোই কল্পনা করতে পারেনি। সে ডং ইয়ন বুঝলো কিভাবে? এটাই প্রশ্ন, তাই না? ডং ইয়ন প্রথমেই সে বুঝেছিল তার মাথার পিছনের ছিদ্রি দেখে, কারণ এটা তার পুরনো আঘাত ছিল, আর যেটা সে জানতো। ইয়নসু যেহেতু তার সাথে কাজ করতো, তাই ইয়নসু বিষয়গুলো জানতো। ডংইয়ন আর তার সাথী বলে, "আমরা চাইলেও তোমাদেরকে ছাড়তে পারবো না, কারণ আমাদের উপরের আদেশ, যারা তাদের ড্রাগস চুরি করেছে তাদেরকে মারতেই হবে।" তখনই তার মনে পড়ে যায় তার কাছে একটি গ্যাজেট রয়েছে। এখানে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। ইয়নসুর কাছে বারবার ডংইয়ন মাফ চাইছিল। তখন সে মনে মনে ভাবে এটা দিয়ে তাকে আঘাত করবে। ইলেকট্রিক ডিভাইস যেহেতু ছিল, তাই তার অনেক বেশি ব্যথা লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে সে ওইটা পানির ওপর দিয়ে দেয়। পানির ওপর দেওয়ার কারণে ওই দুইজনই বেহুশ হয়ে পড়ে, আর এর মধ্যে জেমস বেঁচে যায়। যদি সে এটা এখনই না করতো তাহলে 100% জেমস মারা যেত, কারণ জেমস এমনিতেই আহত ছিল।
জেমস যখন লক্ষ্য করে ওই পানিতে তারও পা রয়েছে, তখন সে বুঝতে পারে যে সে কত বড় বিপদ থেকে বেঁচেছে। সে যে বেহুশ হয়নি এটাই অনেক বড় কথা। এখানে দুইজন চিন্তিত ছিল কিভাবে এদেরকে সরাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই সুহা বাসায় আসতে চলেছে। সুহা বাসায় আসার সাথে সাথে আমরা দেখতে পাই সবকিছু পরিপাটি ছিল। ইয়নসু সবকিছু পরিপাটি করে ফেলেছিল। যখন সুহা তার রুমে প্রবেশ করে তখন তারা দুইজন চিন্তা করে এদেরকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। তখন জেমস বলে, আমার জানা মতো আমার একটি হাউস রয়েছে, ওই হাউসে আমরা যেতে পারি। দুইজনকেই গাড়িতে নিয়ে তারা চলতে শুরু করে। তখন আমরা বুঝতে পারি যে জেমসের অনেক ব্যথা লেগেছে। ইয়নসু বলে, হসপিটালে যাওয়া যাবে? তখন সে বলে, না, হসপিটালে তো এখন যাওয়া যাবে না। এক কাজ করতে পারো, এই স্কার্ফটি দিয়ে তুমি ক্ষত জায়গাটিকে বেঁধে রাখতে পারো, তাহলে অনেক ভালো হবে। তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। একজন মৃত লোক আর জেমসকে নিয়ে যাচ্ছিল পুলিশ। হয়তো তার অতীতে কোনো রহস্যজনক ঘটনা রয়েছে যেটা সে এখনো প্রকাশ করছে না। তারপর আমরা দেখতে পাই ইউনসু তার মেয়ে সুয়াকে কল করে জানায়, বাবা, মা তো মায়ের বান্ধবীর বাসায় এসেছি, তুমি এক কাজ করো, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। ইয়ংসু তার মেয়ের সাথে কথা শেষ করে তার সাথে কথা বলছিল। তাকে জানায় যে তোমার ব্যথাটা কি অনেক বেশি, এখন আমাদের কি করা উচিত? তখন সে বলে, ডংইয়নের ফোনটা আমি নেই, তারপর আমি দেখছি। ডংইয়নের ফোন সে হাতে নিয়ে দেখতে পায় যে উপরের মহলের যারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে কিছুই জানে না, কারণ সে উপরের মহলের কাউকেই কোনো কিছু বলেনি। যেহেতু সে বলেনি, এখন তারা সেফ রয়েছে। কিন্তু কখন যে উপর মহলের সবাই জেনে যায় আর কখন তাদের বিপদ আসে এটা তারা বলতে পারছিল না। তখন আমরা দেখতে পাই যে ডেঙ্গু নামের যে ছেলেটি ছিল সে তাকে কল করে জানায়, আমার ড্রাগসের প্রয়োজন, আমার ড্রাগস লাগবে। জেমস তখন তাকে জানায় সে এখন দিতে পারবে না, কারণ সে এখন বিজি। সে যখন তার সাথে ফোনে কথা বলছিল এই ফাঁকি দিয়ে আমরা দেখতে পাই ডংইয়নের যে বন্ধু ছিল মোটা ছেলেটি, সে উঠে পড়ে। সে যখন উঠে পড়ে তখন সে তাকে নিয়ে এখান থেকে পালানোর অনেক চেষ্টা করে। অনেক কষ্ট করে তারা এখান থেকে পালিয়ে যায়। জেমস যখন জানতে পারে যে তারা পালিয়েছে তখন তো তার মাথায় হাত, সে কি করবে? তাদেরকে পাগলের মতো গাড়ি নিয়ে খুঁজতে শুরু করে। তখনই তারা একটি ফোন বুথের সামনে দেখতে পায় ওই দুইজনকে। তারা তাদের বসকে কল করে জানায়, বস, আমাদের অবস্থা খুবই খারাপ, আপনি কি আমাদের সেফলি এখান থেকে নিতে পারবেন? জেমস ফোন বুথের দিকে একদম ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে যায় যাতে তাদেরকে মারতে পারে। ফোন বুথের অবস্থা সে খারাপ করে দেয়। তারা ফোন বুথ থেকে বেরিয়েছিল কিন্তু তারপরও তারা আহত হয়। ডং ইয়ন সহ তার বন্ধু দুইজনই আহত হয় কিন্তু তারা মারা যায় না। তখন জেমস মনে মনে ভাবে তাদেরকে জীবিত ছেড়ে দিলে তার প্রবলেম হতে পারে, তাই সে দুইজনকেই মেরে দেয়। এটা আসলেই অনেক কষ্টের একটি সিন ছিল, কারণ জেমস এমনটা করবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। তখনই ইউনসু তাকে কল করলে ইউনসুকে সে সবকিছু খুলে বলে। ইউনসু এত কিছু জানার পর তার হাত পা কাঁপতে শুরু করে, সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। সিন পরিবর্তন হয় মর্গে। পুলিশ অফিসার তেগু যখন বিষয়গুলো জানতে পারে তখন সে অবাক হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখন তার মনে মনে সন্দেহ হয় যে ডংইয়নের বাসা চেক করলে সে অনেক কিছুই জানতে পারবে। ডংইয়নের বাসা চেক করার পর সে লক্ষ্য করে ইয়নসুর বাসায় যে মার্কারগুলো ছিল এই মার্কারগুলোই তার বাসায়। তখন সে মনে মনে ভাবে হয়তো ইয়নসু এইসবের সাথে জড়িত আছে। তাকে দেখতে যতটা সহজ সরল মনে হয় অরিজিনালি সে এতটা সহজ নয়। সিন পরিবর্তন হয়, সে চলে যায় ইয়নসু যেখানে কাজ করে ওই শপটিতে। শপটির আশেপাশে সবাইকে সে ডংইয়নের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, কারণ ডংইয়নও একই শপেই কাজ করত। তারপর সে ইয়নসুর কাছে গিয়েও প্রশ্ন করতে শুরু করে। সাথে সে ফ্যান্ডাম গেমের নাম নিয়েও তাদের সাথে কথা বলছিল যে ফ্যান্ডাম গেম কি করে না করে এইসব। তার মনে মনে হাসি পাচ্ছিল যে সবকিছু সে খুব তাড়াতাড়ি ধরতে পারবে। এদিকে জেমস খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে কারণ সে অসুস্থ ছিল। ইউনসো চলে যায় তার হাজবেন্ডের কাছে, তার হাজবেন্ডকে আজ সে সময় দিচ্ছিল। তখন তার হাজবেন্ড জিজ্ঞাসা করে, তুমি কি বারে কাজ করো? সে বলে, হ্যাঁ, তোমাকে সেভ করার জন্য। এদিকে আমরা জেমসকে দেখতে পাই, তার অবস্থা খুবই খারাপ ছিল। যেহেতু তার আঘাত লেগেছে আর ওই আঘাতে সে কোনো চিকিৎসা করায়নি, হসপিটালে পর্যন্ত সে যেতে পারেনি, যার কারণে তার আঘাতগুলো অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর এতগুলো আঘাত সে সহ্য করতে পারছিল না। ইয়নসু তাকে ডক্টরের কাছে যেতে বললে সে বলে এটা রিস্কের হয়ে যাবে। এদিকে আমরা তেগুকে দেখতে পাই যে কিনা ধীরে ধীরে সব সত্য উন্মোচন করছিল। সিসিটিভি ফুটেজ দেখতে পায়, তারপর ইয়নসু এবং জেমসকে মিলাতে শুরু করে। তারা মনে মনে ভাবছিল যে যদি পুলিশের কাছে তাদের সঠিক তথ্য চলে যায় বা পুলিশ তাদেরকে ধরে ফেলে, তখন জেমস বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ আমরা কাউকে খুন করিনি। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখান থেকে আমরা জানতে পারি সত্যিই জেমসের যে গাড়িটি ছিল তার মতো হুবহু আরেকটি গাড়ি ছিল।
ওই গাড়িটি দিয়ে মূলত তাদেরকে মারা হয়েছে। জেমস উল্টো আরও অ্যাম্বুলেন্স কল করে তাদের বাঁচানোর চেষ্টা করছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তারা মারা গিয়েছিল। পুলিশ অফিসার এদিকে ডং ইয়নের ফোনে বারবার কল করছিল। তখন তারা জানতে পারে একটি চাইনিজ রেস্টুরেন্টে তার ফোন রয়েছে। আর এই রেস্টুরেন্টের ওনার মূলত ড্রাগ সাপ্লাই দিত। সে চাইনিজ রেস্টুরেন্ট চালাতো, এর বাহিরে সে এই কাজগুলো করত। বাহিরে বের হয়ে সে জানতে পারে বাহিরে পুলিশ রয়েছে। পুলিশের সম্মুখীন হয় সে। এদিকে আমরা ইয়নসুকে দেখতে পাই, যে কিনা অনেক চিন্তিত ছিল। ড্রাগ সাপ্লাই দেওয়ার জন্য চলে যায় জেমস। ড্রাগ সাপ্লাই দিয়ে সে চলে আসে। ইয়নসু অনেক চিন্তিত হয়ে সে ড্রাগস আর টাকাগুলো নিয়ে জ্বালিয়ে দেয়। কেন জানি না সে এইসব করছিল। সে মনে করছিল হয়তো এখন সে শান্তিতে একটু বাঁচতে পারবে। তার হাজবেন্ডের চিকিৎসার জন্য এইসব করছিল, কিন্তু এখন সে কেন জানি না সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে মনে মনে ভাবে তার কোনো কিছুরই প্রয়োজন নেই। কিন্তু ঘটনা এখানেই নতুন একটি মোড় নেয়। তারা যে ওই বডিগুলোকে বা ওই লোকগুলোকে তাদের গাড়িতে উঠিয়েছিল তাদের বাসার সামনে, ওইগুলো কেউ একজন পিকচার উঠিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করছিল। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তারপর তারা টিভি নিউজে দেখতে পায় ফ্যান্ডাম গেমের যে ওনার তাকে ধরা হয়েছে। আর তাকে ধরার পর অনেকগুলো ড্রাগ পাওয়া গিয়েছে, সাথে অনেক কিছু আর কি, তারা যেগুলো উদ্ধার করা উচিত ছিল ওইগুলো পুলিশ উদ্ধার করে নিয়েছে। ইউনসও দেখতে পায় তারপরও তাদের ফোনে টেক্সট আসছিল। তারা মনে করেছিল ফ্যান্টাম গেমের হয়তো কেউ তাদের সাথে এইসব করছে। পরবর্তীতে জানতে পারে না, এটা পুরোই মিথ্যে, তার মানে অন্য কেউ এর পিছনে রয়েছে। এদিকে পুলিশ অফিসার তেগুর তো প্রমোশন হয়ে যায়। আর তারা চিন্তিত ছিল কিভাবে ওই লোকটিকে খুঁজে বের করবে যারা তাদেরকে ব্ল্যাকমেল করছে। তারা অলরেডি 6 মিলিয়ন টাকা চেয়েছে। এখন এতগুলো টাকা তারা কোথা থেকে ম্যানেজ করবে? কারণ জেমস তার টাকাগুলো তার ভাইকে দিয়ে দিয়েছিল। আর যেই টাকাগুলো তার কাছে ছিল ইয়নসুর কাছে, সে তো এইগুলোকে জ্বালিয়ে দিয়েছে, তাই না? তাহলে এখন সে টাকা কোথায় পাবে? কিভাবে সে টাকাগুলো অ্যারেঞ্জ করবে? বিষয়গুলো নিয়ে দুইজনই অনেক চিন্তিত ছিল। কারাই বা তাদের পিছু পড়েছে, হয়তো তাদের আশেপাশের কেউ নাকি দূরের কেউ, এই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করছিল। যেহেতু সে টাকাগুলো জ্বালিয়ে দিয়েছিল তাই সে অনেক বেশি টেনশনে ছিল। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই সে সবগুলো টাকা এবং ড্রাগস জ্বালায়নি। কেন জ্বালায়নি আমি আপনাদেরকে বলে রাখি, কারণ ওই সময় তার ফোনে ওই পিকচারগুলো এসেছিল। যখন পিকচারগুলো দেখতে পায় তখন সে বুঝতে পারে এগুলো করলে তার লাভ হবে না, আবারও তাকে ড্রাগস বিক্রি করতে হবে। এই বিষয়গুলো নিয়ে সে খুবই চিন্তিত ছিল। এদিকে আমাদের প্রফেসরকে দেখানো হয় যে কিনা তার মেয়েকে বকাঝকা করছিল, কারণ তার মেয়ে কোনোভাবেই সুহার থেকে ভালো হতে পারতো না। মেয়ে উল্টো তাকে রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। তারপর সে তার হাজবেন্ডের কাছে যায় আর গিয়ে দেখতে পায় তার হাজবেন্ড একটি হোটেল রুমে রয়েছে। হোটেল রুমে হাজবেন্ডকে দেখে সে বলে যে তুমি কোন মেয়ের সাথে থাকো? তখন তার হাজবেন্ড তাকে বলে স্টপ, সবকিছুতে এত বাড়াবাড়ি কিন্তু ঠিক নয়। আমি কোনো মেয়ের সাথে থাকি না, তোমার উপর বিরক্ত হয়ে আমি এই রুমে থাকতে বাধ্য হই। তখন সে বুঝতে পারে যে আসলে সে সবাইকে কতটা বিরক্ত করে। এখানে তার লাইফ পুরোই হেল হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা ইয়নসুকে দেখতে পাই তার হাজবেন্ডের সাথে। তারপর হাজবেন্ডকে রেখে সে চলে আসে ওই ড্রাগগুলো সাপ্লাইয়ের জন্য তৈরি করতে। এদিকে জেমস অনেক চিন্তিত ছিল। সে তার কারটি পর্যন্ত বিক্রি করে দেয় ওই লোকটির টাকা ম্যানেজ করার জন্য। টাকা না দিলে তো লোকটি কি করবে তাদের সাথে তারা খুব ভালো করেই জানে। একে তো ব্ল্যাকমেলারের টাকা অ্যারেঞ্জ করতে হবে, আর উপর দিকে তার ভাই তাকে কল করে জানায় যে এই সপ্তাহের ভিতর টাকা না দিলে তারা যে কোম্পানির শেয়ার কিনতে চায় ওই কোম্পানির শেয়ার তারা আর কিনতেই পারবে না। এটা জানার পর সে খুবই বিরক্তি ফিল করতে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। একজন মানুষ, তার মাথায় দুইটি টেনশন, তাও আবার টাকার। এতগুলো টাকা সে কিভাবে ম্যানেজ করবে? এদিকে আমরা ইয়নসুকে দেখতে পাই, তার অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছিল। খারাপ কেনই বা হবে না, সে কত চিন্তায় ছিল। জেমসের কাছে যায়, জেমস তখন তাকে সান্ত্বনা দেয়। সে তখন বলে প্রফেসর হয়তো আমার পিছে লাগতে পারে, কারণ তাকে ওই সপ্তাহে আমি অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছিলাম, সে হয়তো আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। জেমস বলে একটু চিন্তা করে দেখো। তার হাতে অনেক বেশি ব্যথা ছিল। তাই সে বলে কি চিন্তা করে দেখবো, আমার তো প্রফেসরের উপরে অনেক বেশি রাগ হচ্ছে, হয়তো সে আমার সাথে এমনটা করতে পারে। তখন জেমস তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি ম্যানেজ করে নিব। সিন পরিবর্তন হয়, আমরা সোয়াকে দেখতে পাই। সোয়া খাবার খাচ্ছিল। সে তার মতো করেই ছিল, সে আসলে কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা করছিল না। সে তো জানতো না যে কি ঝামেলা হচ্ছে বা কি হচ্ছে। পুরো দিন দুনিয়ার খবর তার ছিল না। তাই সে কোনো কিছুই বুঝতে পারে না। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সোহাকে কেউ একজন ফলো করছিল। কে ফলো করছিল এটা দেখানো হয় না।
জেমস ইউনসোর হাতে মালিশ করে দিচ্ছিল যাতে তার হাতের পেইনগুলো কমতে থাকে, কারণ সে ড্রাগ প্যাকেট করতে করতে তার হাতে অনেকগুলো পেইন ছিল। তখন সে তাকে বলে যে আচ্ছা এছাড়া কে হতে পারে, প্রফেসরের কাছে অনেক টাকা আছে। তখন সে বলে হ্যাঁ, আমার মনে হয় পুলিশ অফিসার তেগু হতে পারে, কারণ সে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। জেমস তখন তাকে বলে কি, সে তোমার বাসায় এসেছিল, তুমি আমাকে আজ পর্যন্ত জানাওনি? তখন সে বলে জানিয়ে কি করতাম? তখন সে বলে, "তুমি আমার কাছে সাহায্যের জন্য এসেছিলে, আমি নয়। আমি তোমার কাছে কখনো সাহায্য চাইনি। তুমি এখন আমাকে উল্টোই ব্লেম করছো। এটা কিন্তু ঠিক নয়।" তখনই তার ফোনে তার ভাইয়ের কল আসায় সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা সুহাকে দেখতে পাই। সে তার এক বান্ধবীকে ফলো করে তার বাসা পর্যন্ত পৌঁছে যায়। তার বান্ধবীর বাসায় গিয়ে সে তাকে বলে, "এটা কি তোমার বাসা?" তখন সে বলে, "হ্যাঁ।" তারপর সে ওই জিনিসপত্র দেখতে পায় যেগুলো স্কুল থেকে চুরি হয়েছিল। আর এই চুরির দোষী মূলত তার উপর পড়েছিল। সোহা যখন জানতে পারে তার বান্ধবী এইসব করেছে তখন তাকে মাফ করে দেয়, কারণ তার দুর্বলতা ছিল তাই সে চুরি করেছে। তখন সে তাকে জানায়, দেখো সবার সামনে তুমি সবকিছু স্বীকার না করলেও সবার জিনিসপত্র ফেরত দিয়ে দিও, তাহলেই হবে। এদিকে দোজিন তার ওয়াইফকে সন্দেহ করতে শুরু করে, কারণ সে সবসময় চিন্তিত দেখা যেত। চিন্তায় দেখে তো যে কোনো হাজবেন্ড তার ওয়াইফকে সন্দেহ করবে, তাই না? তখন সে জানতে পারে তার সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। জেমসকে কল করলে জেমস তাকে জানায়, আমি সবকিছু দেখে নিব, তুমি শুধু প্যাকেজিং এর কাজ দেখো। তখন সে বলে, এমনটা কেন করছো? তোমার মাথায় কি অন্য কিছু চলছে? তখন সে বলে, না, আমার মাথায় অন্য কিছু চলছে না। এক কাজ করো, তুমি তোমার পুরো ড্রাগস আমাকে দিয়ে দাও। এই কথা বলে সে কলটি কেটে দেয়। তারপর তার তদন্ত শুরু হয়ে যায়। সে মনে মনে ভাবে কোন পুলিশ অফিসার রয়েছে তাদের এই সবের পিছনে। তখন সে সব কিছু মিলিয়ে দেখতে পায় যে কোনো এক পুলিশ অফিসার তো আছে, যার নাম সিক্রেটে অন্য কিছু, যেটা সে বুঝতে পারছিল না। এটা মিলানোর চেষ্টাই সে ছিল। এদিকে আমরা দেখতে পাই সোয়ার স্কুলে তার মায়েদের মিটিং ছিল। প্রত্যেকটি মায়েদের মিটিংয়ে আমরা ওই প্রফেসরকে দেখতে পাই যে কিনা ইয়নসোকে ছোট করে কথা বলছিল। তার কাজই ছিল রে ভাই ছোট করে মানুষকে কথা বলার। কিন্তু এই মহিলা এইসব কেন করতো, এটা আমাদের দেখার বিষয়। এদিকে আজ পুলিশ অফিসারদের পার্টি ছিল, তারা তাদের মতো করে দুপুরের খাবার খাচ্ছিল। জেমস তাদের উপর নজর রাখছিল। তেগু আর কিয়ন্ডুর পুরো আতবর সে নিজের কাছে বের করে রেখেছিল। আসলে তেগুর তালাক হয়ে যায়, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায়, কারণ সে অনেক টর্চার করতো তার ওয়াইফকে। আর কিয়ন্ডু, তার বাবা অসুস্থ ছিল, সে অনেক টাকা লোন নিয়ে রেখেছে ব্যাংকের কাছ থেকে। তাকে প্রতি সপ্তাহে অনেকগুলো টাকা দিতে হয় হসপিটালে। তখন জেমসের পুরো সন্দেহ যায় কিয়ন্ডুর উপর, কারণ তার টাকার প্রয়োজন ছিল, সে চাইলেই এগুলো করতে পারতো। কিন্তু ঘটনা হচ্ছে সত্যি কি এটা? আচ্ছা, এদিকে আমাদের প্রফেসরকে দেখানো হয় যে কিনা মিটিং থেকে বের হয়ে হাঁটছিল। তখন সে ইউনসুকে ডাক দিয়ে বলে যে তোমার প্রমাণ আমার কাছে রয়েছে। ইউনসু বুঝতে পারে না সে কোন বিষয়ে কথা বলছিল। তখন সে জানায়, হ্যাঁ, ওই দিন রাতে তোমাদের পিকচার আমি উঠিয়েছিলাম, আর আমি তোমাদেরকে ব্ল্যাকমেল করছিলাম। এইগুলো জানার পর সে তার কাছে কান্না করতে থাকে আর ভিক্ষা চাইতে শুরু করে, বলে প্লিজ ওই পিকচারগুলো ডিলিট দিয়ে দাও, কারণ তোমার তো টাকার প্রয়োজন নেই, তোমার কাছে তো অনেকগুলো টাকা রয়েছে। সে অনেক বেশি রেগে যায় আর তার মাথায় মেরে দেয়, কারণ সে জানতো প্রফেসর এত সহজে কোনো কিছুতে মানবে না। প্রফেসরের ফোন নিয়ে ইয়নসু পালাতে শুরু করে আর দেখতে থাকে যে আসলে সে তো ব্ল্যাকমেলার ছিল না। সিন পরিবর্তন হয়, আজ শেয়ার হোল্ডারের মিটিং ছিল। ইয়ান শেয়ার হোল্ডারের মিটিংয়ে ছিল। সে যখন শেয়ার হোল্ডারের মিটিংয়ে ছিল তখন তার তার আশেপাশে শুধু তেলাপোকা দেখতে পায়। তেলাপোকা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তেলাপোকা দেখে সে নিজের হাতেই নিজে আঘাত করে বসে। হাত থেকে এতটা ব্লাড বের হচ্ছিল যেটা বলার বাহিরে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে থাকা একটি লোক কিন্তু ভিডিও করছিল। তার মানে হয়তো এই লোকটি সবকিছুর সাথে জড়িত ছিল, কিন্তু এটা প্রকাশ হচ্ছে না। এদিকে আমরা তেগুকে দেখতে পাই। তেগুর পিছু করতে থাকে জেমস। যখন তার পিছনে পিছনে সে চলে আসে তখন তাকে জিজ্ঞাসা করে। সিনটি এখানে কাট করে আমাদের প্রফেসরকে দেখানো হয়। অ্যাম্বুলেন্স এসেছিল প্রফেসরকে নেওয়ার জন্য, তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, বাদ দিন এইসব। এদিকে আমরা তেগুকে দেখতে পাই, তেগুর অতীত জানতে পারি। তেগুর ওয়াইফের কাছে তার বাচ্চা রয়েছে, যেই বাচ্চার কাস্টাডি তার ওয়াইফের। তার ওয়াইফ না চাইলে সে তার বাচ্চাকেও দেখতে পারে না। আর সে মূলত এতটা ভালো মানুষ ছিল না, যার কারণে এমনটা হয়েছিল। সিন পরিবর্তন হয়, আমরা জানতে পারি প্রফেসর আসলে ড্রাগ নিত। সে মিটিং থেকে বের হয়ে ড্রাগ নিয়েছিল। ড্রাগ নেওয়ার কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল। যখনই সে তাকে মারতে যাবে, মারার আগেই সে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আর যখন ইউনসু ড্রাগগুলো দেখতে পায়, সে যেহেতু ড্রাগসের ব্যবসা করতো তাই সে চিনতে পারে। ওইগুলো উঠিয়ে ফোন নিয়ে সে দৌড়াতে শুরু করে। বুঝতে পারে এখানে থাকলে তার কোনো প্রবলেম হতে পারে।
এদিকে আমাদের কিয়ান্ডুকে দেখানো হয় যে কিনা ফ্যান্ডাম গেমের একটি লোকের কাছে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা পুলিশ অফিসারের মধ্যে কে তোমাদের সাহায্য করছে, কিন্তু সে কোনো কিছু বলার আগেই সিনটি কাট করে দেওয়া হয়। আর আমাদের জেমস এবং তেগুকে দেখানো হয়। জেমস তখন তেগুকে ধরে বলে যে আমি খুব ভালো করেই জানি তুমি আমাদের ব্ল্যাকমেল করেছো, ওই রাতে তুমি আমাদের ফলো করছিলে তাই না, কেন করছিলে এটা বলো। তখন সে বলে টাকা দিয়ে দাও তাহলেই তো হয়ে যায়, আমি তো তোমাদের ব্ল্যাকমেল করব না, এইসব কাজ আমার নয়, তোমরা যেভাবে ইচ্ছে ওইভাবে ড্রাগ সাপ্লাই দিতে পারো, আমি তোমাদের কোনো ক্ষতিই করব না। তখন সিন চলে যায় অতীতে। সে মূলত অপেক্ষায় ছিল ডংইয়ন আর তার বন্ধু যখন ড্রাগসগুলো নিয়ে আসবে, তখন সে ওই ড্রাগসগুলোকে নিয়ে চলে যাবে। কিন্তু ঘটনা এখানে পুরোই উল্টে যায় যখন তারা ওই দুইজনকে মেরে বেহুশ করে দেয় আর বেহুশ করে তাদের গাড়িতে ওঠায়। আর গাড়িতে যখন তারা ওঠাচ্ছিল তখন ঠিক টাইমে সে ভিডিও করে নেয়। ভিডিওগুলো সে করেছিল এই জন্য যাতে পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেল করতে পারে। জেমস বুঝতে পারে পুরো ঘটনা, সে তাকে বলে আচ্ছা তার মানে তুমি ওদেরকে মেরেছো, তাছাড়া আর কেউ মারতে পারে না। তখন সে বলে হ্যাঁ আমি মেরেছি, কিন্তু এটা কাউকে বলা যাবে না, চুপ থাকো, আমাকে টাকা দাও তাহলেই সব সমাধান হয়ে যাবে। এদিকে ইয়নসুকে দেখানো হয় আজ তার হাজবেন্ডকে বাসায় আনার কথা ছিল, কিন্তু সে ভুলেই গিয়েছিল তার হাজবেন্ডকে বাসায় আনতে হবে। যখন সে বাসায় ফিরে দেখতে পায় তার বান্ধবী তার হাজবেন্ডকে বাসায় অলরেডি নিয়ে এসেছে। সে যখন তার জায়গায় কাজ করছিল এটা দেখে ইয়নসুর অনেক খারাপ লাগে, কিন্তু তার কাছে কিছু করার ছিল না। পরদিন সকালে সে প্রফেসরের সাথে দেখা করতে যায়। প্রফেসরের হাজবেন্ড তাকে অনেক বকাঝকা করছিল কারণ সে ড্রাগ নিত। তারপর ইয়নসু আসে প্রফেসরের সাথে দেখা করতে, তাকে জানায় তুমি যে ড্রাগস নেও এটা তো আমি খুব ভালো করে জানি, তবে আমি এটা কাউকে বলবো না, তোমার ফোন আমার কাছে সেফলি থাকবে। কিন্তু এখানে প্রফেসর তার কোনো কথাই বিশ্বাস করছিল না। ইয়নসু যে তাকে সাহায্য করতে চাইছিল এটাও সে মানছিল না, উল্টো তাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সে আর কি করার ছিল, এখান থেকে বেরিয়ে চলে আসে। তার হাতে তো কিছু করার ছিল না। সিন পরিবর্তন হয়, আমরা জেমসকে দেখতে পাই। ইয়ান নামের যে লোকটি নিজেকে ক্ষত করেছিল ওই লোকটির কাছে সে চলে আসে। লোকটিকে এসে বলে আমি তোমাকে ড্রাগ ওই দিনই দিব যেদিন তুমি আমার পেন্টিংগুলো বিক্রি করতে সাহায্য করবে। তখন সে বলে অবশ্যই আমি এটা করব, কারণ এটা তার জন্য লাভজনক ব্যবসা ছিল। তারপর আমরা দেখতে পাই জেমস যখন তার বাসায় যায় তখন ইয়নসুকে দেখতে পায়। জিজ্ঞাসা করে ইয়নসু কেন এসেছে। ইয়নসুর কাছে কোনো রাস্তা ছিল না, তাই ইয়নসু তার কাছে এসেছিল। ইয়নসু তাকে বলে আমাদের এই ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। তখন সে জানায় না, এই ব্যবসা আমরা চাইলেও বন্ধ করতে পারবো না, ব্যবসা বন্ধ করলে ক্ষতি হবে, কারণ ওই লোককে আমাদের প্রতি সপ্তাহে চই ওয়ান করে দিতে হবে। তখন সে বলে আমরা চই $1 কেন দিতে যাব, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তখন সে দেখতে পায় যে অফিসারটি তাকে বলেছিল ইয়নসুকে তোমার কাছেই রাখো, যদি তুমি কখনো কোনো বিপদে পড়ো তাহলে ইয়নসুকে ফাঁসিয়ে দিতে পারবে। এই জন্য মূলত সে ইয়নসুকে বোঝানোর চেষ্টা করে যে দেখো এই ব্যবসা চাইলে তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে, তাই এটা আমাদের না চাইতেও কন্টিনিউ করতে হবে। ইয়নসু প্রথমে মানতে চায় না, তার উপর চিল্লাচিল্লি করতে শুরু করে। তখন উল্টো জেমস তার উপর রাগারাগি করে বলে যে আমি তোমার কাছে হেল্প চাইতে এসেছিলাম নাকি টাকার আমার প্রয়োজন ছিল, তোমার টাকার প্রয়োজন ছিল। এখানে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়ে যায়, ইয়নসু এখানে অনেক বেশি ভয় পায়। তারপর আমরা জেমসকে দেখতে পাই সে কারোর সাথে ফোনে কথা বলছিল, কিন্তু কোন বিষয়ে বলছিল এটা আমাদের বোঝানো হয় না বা দেখানো হয় না। এদিকে কিয়ন্ডুর খুঁজছিল ওই লোককে, আর তারা এখন আর হাইলাইটারের ভিতর ড্রাগস বিক্রি করতো না, অন্য জিনিসপত্রের ভিতরে ড্রাগস বিক্রি করতো। এখানে ইয়নসু অসুস্থ হয়ে যায় এই ড্রাগগুলো প্যাকেট করতে করতে। তার হাজবেন্ডের উপরও সে রাগ দেখায়, সে নিজেও বুঝতে পারছিল না সে কেন এমনটা করছিল। সে যখন বাহিরে যায় তখন কিয়ন্ডু তার উপর নজর রাখতে শুরু করে। এদিকে আমরা বুঝতে পারি যে ইয়নসো জেমসকে সন্দেহ করছিল, যার কারণে সে যে জায়গায় যেত ওই জায়গায় সে তাকে ফলো করত। এখানে সে দেখতে পায় সে কারোর সাথে মিটিং করছিল, এত সুন্দরভাবে সে মিটিংটি অ্যারেঞ্জ করেছিল বা মিটিংটি কন্ট্রোল করেছিল। তার ভাই তার উপর ইমপ্রেস হয়ে যায়, 10 বছর আগে যে সে গোনাটি করেছিল এর জন্য তাকে হয়তো ক্ষমা করে দেয় বা কি এটা আমাদের দেখানো হয় না, তবে ইয়নসো তাকে পিকচার উঠাচ্ছিল। তার ভাই তার উপর খুশি হয়ে তাকে বলে কাল তো মায়ের জন্মদিন, তুই বাসায় চলে আয়, মা অনেক খুশি হবে। সে বলে আচ্ছা। এখানে সে অনেক খুশি ছিল, অনেকদিন পর তার বাবা মায়ের সাথে দেখা করতে যাবে। আর তার ভাই তার উপর এখন খুশি ছিল, এটা তার কাছে অনেক কিছু ছিল। সে তার ভাইয়ের পুরো মিটিং হ্যান্ডেল করে দিয়েছিল, ভাই তো খুশি হবেই। এদিকে আমরা দেখতে পাই ইউজুনকে, সে তার কাজ রেখে বারবার জেমসের পিছে ছুটতে শুরু করত। জেমস যেই জায়গায় যেত সে ওই জায়গায় যেত। জেমসের পিছা করতে করতে সে মোটামুটি পাগলের মতো হয়ে যাচ্ছিল। এদিকে
এদিকে আমরা জেমসকে একটি পার্টিতে দেখতে পাই। সে শুধু ইয়নসোর পেন্টিং করে রেখেছিল আর ওই পেন্টিংগুলো বিক্রি করার জন্য সে এই পার্টিতে এসেছিল। পেন্টিংগুলো বিক্রি হওয়ার পর তার কাছে যে ড্রাগসগুলো ছিল ওইগুলো সে এমনিতেই সবাইকে দিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই সে কি প্ল্যান করছিল এইগুলোই জানতে চাচ্ছিল ইয়নসু, কিন্তু ইয়নসু কিছুই বুঝতে পারে না। পরদিন ইয়নসুকে জব থেকেও বের করে দেওয়া হয়, কারণ সে তার মর্জি মতো আসছিল, মর্জি মতো যাচ্ছিল। এটা তো জবের রুলস নয়, তাই না? এদিকে আমরা কিয়নডুকে দেখতে পাই যে কিনা ইয়নসুর বাসায় যায়, তার হাজবেন্ডের সাথে কথা বলে চলে আসে কারণ সে বাসায় ছিল না। এদিকে জেমস তার বাসায় পৌঁছায়। তার বাবা মা তার সাথে ভালোভাবে কথা বলছিল না। তারা তাকে দেখে একটু আনইজি ফিল করছিল। মনে হচ্ছিল অপরিচিত কেউ বাসায় চলে এসেছে। কিন্তু সে এইসবে পাত্তা না দিয়ে তাদেরকে গিফট দেয়। এদিকে আমরা জানতে পারি তেগুর ওয়াইফ তার ছেলেকে নিয়ে লন্ডনে শিফট হওয়ার জন্য চলে যাচ্ছে। তাই সে উকিলের সাথে কথা বলে, কারণ সে তার ছেলেকে ছাড়া থাকতে পারতো না। সিন পরিবর্তন হয়। আবারও আমরা জেমস এবং তার মাকে দেখতে পাই। তার মা তাকে দেখে কিছুটা অকওয়ার্ড ফিল করে এখান থেকে চলে যায়। মায়ের পিছে পিছে বাবাও চলে যায় আর তাদের পিছে পিছে জেমস যায়। তখন জেমস বুঝতে পারে তার মা এখনো এই ঘটনাটিকে বলতে পারেনি। সে যে একটি লোককে খুন করেছে এই বিষয়টা তার মা কেন জানি না আজ পর্যন্ত বলতে পারেনি। এই বিষয়গুলো নিয়ে সে তার হাজবেন্ডের সাথে আলোচনা করছিল। একটি খুনি আমার বাসায় কেন এলো? তারপর সে এখান থেকে বাহিরে চলে গিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। এখানে আমাদের এক প্রকারে দেখানো হচ্ছিল যে সবার লাইফই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। খারাপ কাজ কখনোই মানুষের জন্য ভালো কিছু বহন করে না। তারপর আমাদের ওই পুলিশকে দেখানো হয় যে কিনা তাকে কল করে জানায় প্রতি মাসে তাকে অনেক পরিমাণে টাকা দিতে হবে। টাকার অ্যামাউন্ট শুনে তার মাথা ঘুরে যায়। তাই সে তাকে টেক্সট করে জানায় যে ইয়ন, তোমাকেই টাকাগুলো ম্যানেজ করতে হবে, কারণ এখন আমার কাছে কোনো টাকা নেই। এতে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, এতগুলো টাকা সে কোথায় পাবে। এদিকে কিয়নরু চলে যায় হসপিটালে। এখানে আমরা জানতে পারি ডং ইয়নের সাথে যে মোটা ছেলেটি ছিল সে মারা যায়নি, সে আসলে কোমায় ছিল। যেহেতু সে কোমায় ছিল তাহলে তার বাঁচার চান্সেস অবশ্যই আছে। তার জ্ঞান ফিরলেই সত্যটা উন্মোচন হবে। কেন জানি না মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি সত্যটা সবার সামনে চলে আসবে। ইয়নসুর সব জিনিসপত্র নিয়ে বাহিরে চলে আসে। সে বলে যদি আমি ফাঁসি তাহলে সবাইকে নিয়েই ফাঁসবো। এদিকে আমরা তেগু এবং জেমসকে দেখতে পাই, তারা দুইজন একে অপরের সাথে মারামারি করছিল। কোনো একটি বিষয় নিয়ে তো তাদের মধ্যে অনেক বড় ঝামেলা ছিল। সিন পরিবর্তন হয়, হয়তো হসপিটালে তার হোশ আসতে চলেছে, হয়তো অনেক কিছুর রাজ এখন খুলতে চলেছে। ইয়নসো তাদের সামনে এলে তেগু তার দিকে বন্দুক তাক করে তাকিয়ে থাকে। এখন কেন জানি না মনে হচ্ছিল সব কন্ট্রোল ইয়নসুর হাতে। সিনটি এখানে কাট করে আমাদের অনেক বছর পিছনে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা জেমসকে দেখতে পাই। জেমস তখন অনেক ছোট ছিল। সে একটি পার্টি করতে যায় তার বন্ধুদের সাথে। তার বন্ধুদের সাথে সে ড্রিঙ্ক করে সে কিছুটা মাতালামো করতে শুরু করে। এখানে যেহেতু সে মাতলামো করছিল তখন এখানে একটি ছেলে চলে আসে। একটি মেয়েকে ড্রাগস যুক্ত ড্রিঙ্ক দিয়ে দেয় আর তাকেও দেওয়া হয় ড্রাগস যুক্ত ড্রিঙ্ক। যখন জেমস এই ড্রিঙ্কটি খায় তখন সে কোনো কিছুই খবর পায় না। কিছুক্ষণ পর যখন সবাই চলে যায় তারা দুইজনই এখানে ছিল, তাই তাকে পুলিশ ধরে নিয়ে যায়। বেশি ড্রাগসের কারণে ওই মেয়ের মৃত্যু হয়েছিল, তাকে দোষী হিসাবে সাব্যস্ত করা হয়। এদিকে বড়লোকের ছেলেটি বেঁচে যায়, তাকে কোনো কিছুতেই দোষারোপ করা হয় না। এরপর থেকে তো তার ফ্যামিলি তাকে দোষতে শুরু করে। আমরা টুকটাক তো জানি যে তার ফ্যামিলি তাকে দোষারোপ করত, মনে করতো হয়তো সে এই কাজ করেছে। তখন তার বাবা একটি ব্যবসায়ী ছিল। ব্যবসাতে লস খাওয়ার কারণে তার বাবার অবস্থাও খারাপ হয়ে যায়। সে চিন্তা করে নিজেকে শেষ করে দিবে, এই অপমানজনক জীবন আর রাখবে না। তখন সে ওই ছেলেটিকে টিভিতে দেখতে পায় আর তার মনে পড়ে যায় এর কাছ থেকে তাকে বদলা নিতেই হবে। আর যদি তাকে বদলা নিতেই হয় তাহলে অবশ্যই তাকে বেঁচে থাকতে হবে, মারা গেলে তো সে আর বদলা নিতে পারবে না। তাই সে নিজেকে আর শেষ করে না। ৬ বছর পর সে যখন জেল থেকে বের হয় তার ভাইয়ের সাথে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করে। তখন তার ভাই তাকে জানায় এর জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। তখন সে বলে টাকা আমি ম্যানেজ করে দিব। তারপর থেকেই সে বারে ড্রাগ সেল করতে শুরু করে। এটা তার কাজ ছিল, কিন্তু কেউই জানতো না সে কিভাবে এইসব কাজ ম্যানেজ করত। সে কাউকে আজ পর্যন্ত বলেনি সে কি কাজ করত। সবাই জানতো সে আর্ট গ্যালারির মালিক ছিল। এদিকে আমাদের ডং ইয়নের বন্ধুকে দেখানো হয়। সে যখন নিজেকে সুস্থ ফিল করছিল তখনই সে ইয়নজোর বাসায় চলে আসে। তখন আমরা দেখতে পাই ওই দিন যখন তাদের মৃত্যু হয় তখন ইয়নসু ছিল গাড়িতে। ইয়নসুকে গাড়িতে দেখে সে আসলে ভেবেছিল ইয়নসুই তাদেরকে খুন করেছে। সিন পরিবর্তন হয়, আমরা জেমসকে দেখতে পাই। জেমস পালানোর চেষ্টা করছিল। সে তার টাকা পয়সা
সবকিছু প্যাক করে যখনই এখান থেকে পালাবে তখনই তেগু চলে আসে। তেগু জানতে পারে সে পালানোর চেষ্টা করছে। জেমস আর তেগুর মধ্যে তুমুল মারামারি বেঁধে যায়। তাদের মারামারি অনেক বেশি ছিল। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ানের কাছে চলে আসে ইয়নসু। ইয়নসু ইয়ানকে জানায় সব ড্রাগস আমার কাছে রয়েছে, তুমি যদি কিনতে চাও তাহলে আমাকে টাকা দিয়ে দাও। তখনই তার কাছে টেক্সট আসে যে জেমস একটি জায়গায় রয়েছে, আসলে তার আর্ট গ্যালারিতে। সে তার সাথে দেখা করে হিসাব বরাবর করার জন্য এখানে চলে আসে। আসার পর দেখতে পায় জেমস আর তেগুর মধ্যে তুমুল মারামারি হচ্ছিল। এই মারামারির মধ্যে তেগু তাকে মারতে চায়। তার কাছে টাকা চাইলে সে বলে, টাকাগুলো আমি কষ্ট করে ইনকাম করেছি, কাউকে দেওয়ার জন্য নয়। এই টাকাগুলোর জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি। সে যখনই কাউকে মারতে যাবে তার ফোনে ফোন আসে। আসলে কলটি করা হয়েছিল পুলিশ স্টেশন থেকে, তাকে যাওয়ার জন্য বলা হচ্ছিল। তাই সে তাদেরকে ছেড়ে রেখে এখান থেকে চলে যায়। এখানে জেমস তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়নসু বোঝে না। বলে, তাক আর কিছু বলতে হবে না, আমি এখন ভালোভাবেই বুঝতে পারছি তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আর কত মিথ্যা কথা বলবে, তোমার সাথে আমার যত ডিল ছিল আজ থেকে সবকিছু ক্যান্সেল। জেমস তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, বলে প্লিজ আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও, কিন্তু সে তাকে এক্সপ্লেন করার সুযোগ দেয় না। এখানে আমরা দেখতে পাই কিয়ন্ডুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এটা আসলে অদ্ভুত বিষয় ছিল না, কারণ কিয়ন্ডু এই সব কিছুর সাথে সে জড়িত ছিল না। কিন্তু তেগু হয়তো তাকে ফাঁসিয়েছে, সে ভালোভাবেই বুঝতে পারে। তদন্ত করার পর পুলিশ বুঝতে পারে যে সে হয়তো সবকিছুর সাথে ঠিকঠাকভাবে জড়িত নেই, বা সঠিক প্রমাণ তারা পায় না। যার কারণে তারা তাকে ছেড়ে দেয়। কিন্তু ছেড়ে দিলে কাজ কি হবে, সে গিয়ে তেগুর উপর ঝাঁপিয়ে পড়ে। সে তেগুকে বলে, আমি খুব ভালো করে জানি তুমি আমাকে ফাঁসিয়েছ, না হয় আমি এই সব কোনো কিছুর আশেপাশে ছিলাম না, আমার নাম কিভাবে এলো। এদিকে সোয়ার উপর নজর রাখার জন্য একটি অফিসারকে রাখা হয়। অফিসারটির সোয়ার উপর নজর রাখছিল, সাথে ওই মোটা লোকটিও। সোয়া যখন তার স্কুল থেকে যাচ্ছিল তখন এই মোটা লোকটি তার উপর নজর রাখতে শুরু করে। সিনটি এখানে কাট করে আমাদের ইয়ানকে দেখানো হয়। তার দাদা যখন জানতে পারে সে শেয়ার বিক্রি করেছে তখন তাকে অনেক বাজেভাবে মারে। তাই সে ড্রাগ নেওয়ার জন্য আবারও জেমসকে কল করে। জেমসকে জানায় যে আমার অনেকগুলো ড্রাগসের প্রয়োজন। তখন সে জানায় তার কাছে কোনো ড্রাগস নেই। তখন ইয়ান বলে যে আমি তোমার পার্টনারকে কল করে দিচ্ছি, সে আমাকে ড্রাগস দিয়ে দিবে। তুমি আমাকে ড্রাগস না দিলে কি হবে, তোমার পার্টনার তো আছে। জেমস তখন মনে মনে ভাবে যে ইয়নসুকে সে নর্মালি নিয়ে নিয়েছে। ইয়নসু কিভাবে জানলো যে ইয়ানকে সে ড্রাগস সাপ্লাই করে। তারপর সে দেখতে পায় তার ফোনে একটি অ্যাপ, যে কিনা ট্র্যাকিং অ্যাপ ছিল। এর মাধ্যমে হয়তো সে জানতে পেরেছে। ইয়ান তখন চিন্তায় পড়ে যায়, জেমস সবসময় তার বিজনেসের বিষয়ে কেন কথা বলে, বা সে এই বিজনেস সম্পর্কে হয়তো কোনো কিছু জানে। এর পেছনে তো অবশ্যই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। তাই সে চিন্তা করে শেয়ার হোল্ডারদের লিস্ট দেখবে। এদিকে ইয়নসো এবং সুহাকে দেখানো হয়। সুহার একটি বান্ধবী তাকে কল করে দেখা করার কথা বলে, তাই সে তার বান্ধবীর সাথে দেখা করতে চলে যায়। মোটা লোকটি তার উপর নজর রেখেছিল। এদিকে জেমস চলে আসে তার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। সে তাকে জানায় যে তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন তার বড় ভাই বলে, দেখো 0.7% আমাদের কিনতে হবে, কিন্তু এত টাকা আমাদের কাছে নেই যে আমরা শেয়ার কিনবো। এইসব তুমি বাদ দিয়ে দাও। তখন জেমস মনে মনে ভাবে, এত কিছু করলাম, এত সাধনার পর এখন কি আমি সবকিছু বাদ দিয়ে দিব? এত টাকা এত কষ্ট করে ইনকাম করে এখন যদি আমি আমার লক্ষ্যে না পৌঁছাতে পারি তাহলে কিভাবে হবে। সিনটি এখানে কাট করে আমাদের হসপিটালের সিন দেখানো হয়। জেমস যখন আত্মহত্যা করার চেষ্টা করেছিল তারপর তার বাবা তার সাথে দেখা করতে এসেছিল। তার বাবা কিছুক্ষণ পরই চলে যায়। নার্স তখন তাকে জানায় যে তোমার বাবা এসেছিল দেখা করার জন্য। তখন সে তার বাবার সাথে দেখা করতে দৌড়াতে শুরু করে। পুলিশ তাকে আটকায়, কিন্তু সে চিৎকার করে তার বাবাকে বলেছিল, বাবা আমি তোমাকে একদিন সেভ করে নিব। আর ওই দিন ছিল তার বাবার জন্য একটি খারাপ দিন, যেদিন তার বাবা বিজনেসের সবকিছু হারিয়েছিল। এদিকে আমাদের প্রফেসরকে দেখানো হয়। তার হাজবেন্ড তাকে ছাড়ার কথা বললে সে সুইসাইড করার চেষ্টা করে। তার মেয়ে স্কুল থেকে এসে মায়ের এই অবস্থা দেখে বাবাকে জানালে তারা অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালের জন্য প্রস্তুত হয়। সিন শিফট হয়, আমরা দোজিংকে দেখতে পাই। সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে জানায় তার ক্যান্সার এখন ফেরত চলে এসেছে, তাই তাকে আবারও হসপিটালে অ্যাডমিট হতে হবে। হসপিটাল থেকে বের হয়ে সে দেখতে পায় যে অফিসারকে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালের ভিতরে। অফিসার নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল। এই বিষয়টি জানার পর সে চিন্তা করে কোনো না কোনোভাবে যদি তার ওয়াইফ এইসবের সাথে জড়িত থাকে। এদিকে আমাদের ডোজিং এর ওয়াইফকেও দেখানো হয়, সেও হসপিটালে ছিল। ডোজিং এর ওয়াইফের ব্লিডিং হয়েছিল, কারণ সে প্রেগনেন্ট ছিল। ব্লিডিং এর কারণে তারা তার বাচ্চাটিকে হারিয়ে ফেলে। ডোজিংকে তার ওয়াইফ অনেক কল করলেও সে কল রিসিভ করতে পারে না, কারণ সে ঝামেলায় ছিল। আসলে পুলিশদের ওয়াইফদের জীবন এমনই হয়।
যদি তারা কোনো ঝামেলায় থাকে তাহলে তাদের ওয়াইফের কি হলো না হলো এটা তারা খোঁজ নিতে পারে না। এদিকে আমরা দোজিনকে দেখতে পাই। দোজিন যখন জানতে পারে যে ইয়নসু তাদেরকে আমেরিকা শিফট করার প্ল্যান করছে, তখন তার অনেক বেশি রাগ হয় দোজিনের উপর। সে বুঝতে পারে না যে দোজিন কি এমন করেছে যে সে তাদেরকে নিয়ে আমেরিকা শিফট হতে চাচ্ছে। তাকে জিজ্ঞাসা করে কেন সে এমনটা চাচ্ছে। তখন সে জানায় সে একটি সেফ লাইফ চায় তার মেয়ে সুহা আর তার হাজবেন্ডকে নিয়ে। তখন তার হাজবেন্ড জিজ্ঞাসা করে, আচ্ছা প্রফেসরের সুইসাইডের পিছে কি তোমার হাত রয়েছে? ইওয়ান ইনসোর সাথে দেখা করার জন্য তাকে ডাকে। ইনসো যখন তার সাথে দেখা করতে আসে তখন সে জানতো না যে জেমসের বিষয়ে সবকিছু সে জানতো, কারণ সে যখন শেয়ার হোল্ডারের লিস্ট এনেছিল তখন ওই জায়গায় জেমসের আর্ট গ্যালারির নাম সে দেখতে পায়। তখন সে বিষয়গুলো বুঝতে পারে। এদিকে কিয়ন্ডো যখন হসপিটালে আসে তখন তাকে জানানো হয় লোকটি পালিয়েছে। এই নার্স কি আগে বলতে পারতো না বিষয়গুলো? সিন এখানে কাট করে আমাদের সুহাকে দেখানো হয়। সুহা আর তার বান্ধবী মিলে ক্যান্ডি বিক্রি করতে যাচ্ছিল। আসলে ওইগুলো ক্যান্ডি ছিল না, ড্রাগস ছিল। তারা তো এগুলো জানতো না। পুলিশ তাদের উপর তো নজর রাখছিল। সাথে ওই মোটা লোকটি বুঝতে পারে যে পুলিশ তাদের উপর নজর রাখছে। এদিকে আমরা দোজিনকে দেখতে পাই যে কিনা তার ওয়াইফের সবকিছু চেক করে ড্রাগস খুঁজে পায়। আর সে অনেক কান্না করতে শুরু করে। জেমস তার বাসার উপর নজর রাখছিল, তাই সে বুঝতে পারে যে দোজিন ড্রাগস সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। এদিকে সোহাকে দেখানো হয় তার বান্ধবী বাসায় চলে গেলে সে একা হয়ে যায়। আর একা একা সে বাইরে খেলতে শুরু করছিল। তখনই ওই মোটা লোকটি পুলিশ অফিসারটিকে ঘায়েল করে দেয়। পুলিশ অফিসারকে ঘায়েল করে দিয়ে সে সোহার দিকে তাকায়। সোহার দিকে সে অনেক রাগী দৃষ্টিতে তাকায়, মনে হচ্ছিল সে সোহাকে এখনই খুন করে ফেলবে। সিন পরিবর্তন হয়, আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ান মূলত এখন খুব ভালো করেই জানতো জেমসের বিষয়গুলো। এখানে যেহেতু পুলিশ অফিসার অসুস্থ ছিল তাই সে তেগুর কল রিসিভ করতে পারে না। আর প্রফেসরের সুইসাইড মামলার কারণে সে তো এখানে এসেছিল। প্রফেসরের মেয়ে যে কিনা সোহার বান্ধবী, সে তাকে কিছু প্রমাণ দিয়ে দেয়। তখন তেগু বুঝতে পারে যে এর পিছনে তো মোটা লোকটি লেগে আছে, তাহলে তাকে যে কোনো বিনিময়ে বাঁচাতে হবে। মোটা লোকটি মনে করে তার বন্ধু তাকে সবসময় বলতো চল আমরা একটি নর্মাল লাইফ কাটাই, কিন্তু তারা নর্মাল লাইফ কাটাতে পারলো কোথায়? এখানে তো তাদের অবস্থা উল্টো খারাপ হয়ে গেল। তার যখন এইসব মনে পড়ে তখন তার অনেক কষ্ট হচ্ছিল। সে শুধু একটি কথাই চিন্তা করছিল যে যে কোনোভাবে ইয়নসুর মেয়েকে শেষ করে দিবে। এদিকে মোটা লোকটি খোঁজার জন্য কিয়ন্ডু তার সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল। অন্যদিকে জেমস চলে আসে ইয়নসুর বাসায়, দেখতে পায় তার হাজবেন্ড ড্রাগসগুলোকে নষ্ট করছে। তখন সে অনেক বেশি রেগে যায় আর বুঝতে পারে ওই লোকটি তাকে হসপিটালে দেখতে গিয়েছিল। এদিকে আমাদের মোটা লোকটিকে দেখানো হয় যে কিনা ইয়নসুর মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। যখন তাকে কিডন্যাপ করে রাখে আর সে ড্রাগস খুঁজতে শুরু করে তখন সে তার মাকে বারবার কল করছিল। ফোনটি পাওয়ার পর মাকে কল করলে মা তো কল রিসিভ করে না, কারণ তার ফোন সুইচ অফ ছিল। কারণ সে ইয়ানের সাথে দেখা করতে গিয়েছিল ড্রাগ বিক্রির জন্য। ইয়ান তাকে অনেক অনেক টাকা দিয়ে বলে যে সব ড্রাগ আমাকে দিয়ে দাও। তাই সে এমনটাই করে। আর ইয়ান খুব ভালো করে জানতো সবকিছুর পিছনে জেমস রয়েছে। এখানে কাহিনী কিছু উল্টে যায়। ইয়ান তাকে বলে তোমার সহকর্মীর নাম না বললে আমি তোমাকে যেতে দিব না। এদিকে দোজিন বারবার জেমসকে দোষারোপ করতে শুরু করে। জেমসের কারণে হয়তো তার ওয়াইফ ইনসু এইসবে জড়িয়েছে। তখন সে বলে আমার জন্য নয় রে ভাই, তোর ওয়াইফ তোর জন্য জড়িয়েছে। তোর ওয়াইফ তোকে বাঁচাতে গিয়ে এইসবের সাথে জড়িয়েছে। তার লক্ষ্য ছিল তোর লোন পরিশোধ করে তোকে সুস্থ করে সে এখান থেকে চলে যাবে, এইসব কাজ বাদ দিয়ে দিবে। তুই আমাকে কেন দোষারোপ করছিস? তোর ওয়াইফ আমার কাছে গিয়েছিল সাহায্যের জন্য, শুধুমাত্র তোকে সেভ করার জন্য, তাছাড়া আর কিছুই না। এটা তোর ভুল ধারণা। তারপরও দোজিন এইসব থেকে মুক্তি পায় না। সে উল্টো তার সাথে ঝগড়া করতে শুরু করে। ড্রাগস সে কোনোভাবেই দিবে না। আর জেমস তো ড্রাগস যে কোনোভাবে নিবে। সে তার বাবাকে কল করছিল বারবার। সুহা তার বাবাকে কল করে জানায় যে বাবা প্লিজ আমাকে সেভ করো, কারণ আমার অবস্থা খুবই খারাপ। কিন্তু জেমস এখানে তাকে সেভ না করে উল্টো এখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সে তার বাবাকে লোকেশনও শেয়ার করে রেখেছিল। তখনই এখানে মোটা লোকটি চলে আসে তাকে ইনজেকশন পুশ করার জন্য। ড্রাগের ইনজেকশন পুশ করার আগেই এখানে কিয়ন্ডু চলে আসে তাকে সেভ করতে। কিয়ন্ডু মোটা লোকটির সাথে অনেক মারামারি করে, কিন্তু ঘটনা ছিল এই মোটা লোকের এত শক্তি ছিল যে কিয়ন্ডু কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। একে তো কিয়ন্ডুর শক্তি কিছুটা কম হতে পারে কারণ সে দেখতে স্লিম ছিল, আর কিয়ন্ডু একদম তরতাজা লোক, তাহলে তার সাথে কিভাবে পারবে? সোহাকে পালাতে বলে সোহা পালাতে চাইলে এখানে তখনই সে চলে আসে, আর সে পালাতেও পারে না। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই জেমসও এখানে হাজির হয়। জেমসও এই মোটা লোকটির সাথে পারছিল না।
আপনারা শুধু এই মোটা লোকটির শক্তির পরিমাণ চিন্তা করেন যে কতটা শক্তি হলে একটি মানুষের সাথে ২টি মানুষও পাইরে ওঠে না। এখানে তাদের অবস্থা খুবই খারাপ ছিল। সুহা কাউকে হেল্পের জন্য ডাকার জন্য দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে তেগুর সাথে ধাক্কা লাগে আর তেগুকে জানায় এখানে এই ঘটনা ঘটেছে। তখন কিয়ন্ডু তাকে বলে যে এক কাজ করো, ওর আহত যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো থেকে আহত করো। তখন জেমস ঠিক এই কাজটি করে। এই কাজটি করার কারণে তারা ২ জন সেফলি এখান থেকে বের হতে পারে। এদিকে ইয়নসুকে দেখানো হয়, তার অবস্থাও খুবই খারাপ ছিল। এখানে জেমসের বিষয়ে তাকে বারবার প্রশ্ন করা হচ্ছিল, কিন্তু জেমসের সম্পর্কে সে কিছুই বলে না। লোকটি তাকে বারবার জিজ্ঞাসা করছিল জেমসের অরিজিনাল নাম। তখন সে জেমসের নাম জিক বলে ফেলে, অরিজিনাল কোনো নামই তাকে বলে না। তখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন তুমি নাম বলছো না? তখন সে বলে আমি যতটুকু জানতাম বলে দিয়েছি, এখন আমাকে যেতে দাও। তারপর সে টাকা নিয়ে এখান থেকে বাহিরে চলে আসে। ইয়নসু যখন তার ফোন চেক করে তখন সে দেখতে পায় তার মেয়ের অনেকগুলো হেল্প মেসেজ। তার মেয়ের এত মেসেজ দেখে সে পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশনে গিয়ে যখন তার মেয়ে সুহাকে দেখতে পায় সে তো অবাক হয়ে যায়। তার মেয়ে এখানে কি করছে? ওই মোটা লোকটি যখন তাকে দেখতে পায় তখন সে অনেক বেশি রেগে যায় আর ইউনসুকে মারতে চায়। পুলিশ তাকে এখান থেকে নিয়ে চলে যায়। এদিকে জেমসকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে ওই জায়গায় গেল বা ওই জায়গায় কি কি হয়েছিল। তখন পুলিশ ইয়নসুকে জানায় তার মেয়ে নাকি ড্রাগ বিক্রি করত। এটা শুনে সে তো অবাক হয়ে যায় আর বুঝতেই পারে না ঘটনা কে ঘটিয়েছে। তখন সে তার মাকে বলে যে মা, আসলে আমি আমাদের সংসারের জন্য পার্ট টাইম জব করার ইচ্ছা ছিল। পার্ট টাইম জব হিসাবে আমি এটা বেছে নেই। এটার মধ্যে কি ছিল তা আমি জানতাম না। এটা শুনে সে অনেক বেশি কষ্ট পায় কারণ তার মেয়েকে এইসবে জড়ানো হয়েছিল। তখন সে তার মাকে বলে যে মা, আমি জেলে যেতে চাই না। সে বলে আচ্ছা, তোমাকে জেলে যেতে হবে না। এদিকে আমরা দেখতে পাই যে তাকে কিভাবে সে বাঁচিয়েছিল। যখন সে ড্রাগস নিয়ে পালাচ্ছিল তখন তার সোহার কথা মনে পড়ে যায় আর সাথে ইয়নসোর হাজবেন্ডের কথা। ইয়নসোর হাজবেন্ডের জন্য সে অ্যাম্বুলেন্স কল করে। তারপর সে চলে যায় সোহাকে বাঁচানোর জন্য। ড্রাগসগুলো সে ওই জায়গায় ফেলে রেখে এসেছিল। আমরা তো খুব ভালো করেই জানি যে তেজুর সাথে তাদের কেমন সম্পর্ক। তেগু তখন তাকে ডেকে নিয়ে বলে তোমার লাইফ আমি হেল্প করে দিব যদি তুমি আমাকে সঠিক সময় টাকা না দাও। ইয়ন্দুকে সাসপেন্ড করে দেওয়া হয়। তখন অন্য পুলিশ অফিসারকে সে জানায় আর যাই করো তোমরা তেগুর থেকে দূরত্ব বজায় রেখো, সে না হয় আমার মতো তোমার লাইফও হেল্প করে দিবে। তারপর সে জেমসকে তার কার্ড দিয়ে বলে এইসব এখনো শেষ হয়নি, অনেক দিন যাবৎ চলবে, তাই আমার কার্ডটি রেখে দাও। সুহাকে দেখানো হয় যে কিনা তার মাকে বলে মা, আমি জেলে যেতে চাই না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তার মা তাকে জড়িয়ে ধরে বলে তোর কিছুই হবে না যতদিন আমি আছি। এদিকে জেমসও অনেক চিন্তিত হয়ে পড়ে। সিন পরিবর্তন হয়, সে হসপিটালে যায় তার হাজবেন্ডকে দেখার জন্য। তখন ডক্টর তাকে জানায় তার হাজবেন্ডের অবস্থা তেমন ভালো নয়, ক্যান্সার আবারও ছড়িয়ে পড়েছে, সে যে কোনো সময় মারা যেতে পারে। এত কিছু হওয়ার পর সে তো একদম কষ্টে ভেঙে পড়ে। একটি জায়গায় গিয়ে বসে, তখন জেমস আসে তার কাছে। এসে তার কাছে ক্ষমা চায় আর বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, শেষ পর্যন্ত আমি তোমার বিশ্বস্ত হয়ে থাকতে চাই। আর ঘটনা হচ্ছে ওই সময় ড্রাগসগুলো আমি নিতে পারিনি, তবে এখন সেফ জায়গায় আছে, ওই চাবিটি আমি তোমাকে দিয়ে দিব। আমার কাছে একটি প্ল্যান আছে, ওই মতো যদি আমরা কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা ড্রাগগুলো বিক্রি করে ফেলতে পারবো আর সাথে আমরা অন্য জায়গা থেকে ড্রাগ এনে সাপ্লাই দিতে পারবো। তখন ইউসুফ বলে যে আমি অন্য জায়গা থেকে ড্রাগ এনে সাপ্লাই দিতে চাই না, যেগুলো আমার কাছে আছে ওইগুলো আগে বিক্রি করে ফেলি, তারপর আমি এইসব থেকে দূরে চলে যাব। তখন সে বলে আমারও এমনই ধারণা, আমিও এখান থেকে দূরে সরে যেতে চাই। তখন সে একটি গ্যাংয়ের কথা বলে, যেই গ্যাংকে টাকা দিলে তারা সব কাজ করে দেয়। ড্রাগসের বিষয়গুলো তারা হ্যান্ডেল করে, মানুষ মারা লাগলে তারা মেরে দেয়, আর এই বিষয়ে কাউকেই ফাঁসানো হয় না। তখন তারা প্ল্যান করে তেগুকে মারার। তেগুকে মারার জন্য সে অনেকগুলো টাকা নিয়ে যাবে আর ওই গ্যাংয়ের লোককে দিয়ে তারা তেগুকে শেষ করে দিবে। তেগুকে যদি তারা না মারে তাহলে তাদের জন্য অনেক বড় বিপদ আসবে। তেগুর সাথে দেখা করার জন্য সে যখন টাকা নিয়ে যাচ্ছিল তার হাজবেন্ড তাকে আটকায়। তখন ইয়নসু তার হাজবেন্ডকে বলে তার নাকি যেতে হবে। তখন তার হাজবেন্ড বলে তুমি এত খারাপ কিভাবে হলে? তখন সে বলে তুমি আমাকে বলছো? তুমি ভালো মানুষ হতে গিয়ে তুমি কি করেছো আমাদের জন্য এটা আগে বলো।
বলো, আমি 15 বছর ধরে আমার সংসার সামলাচ্ছি। তুমি শুধু ভালো মানুষ হওয়ার দায় সারা জীবন এইভাবেই কাটিয়ে গিয়েছো। কখনো কি আমি আর আমার মেয়ের শোকের চিন্তা করেছো? কখনো তো করনি। ভালো বাবা হওয়ার চেষ্টা করনি, ভালো হাজবেন্ড হওয়ার চেষ্টা করনি। শুধু সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টায় ছিলে। তুমি যখন সৎ পথে চলতে তখন কি আমাদের বাসায় ১ টাকা ছিল? নাকি তোমার ক্যান্সারের চিকিৎসার জন্য টাকা ছিল? কোনো কিছুর জন্যই তো টাকা ছিল না। ইয়ন্সুর হাসব্যান্ড তার কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। তবে তার ওয়াইফ যে কথাগুলো বলছিল প্রত্যেকটি কথাই সত্য ছিল। বিষয়টা সে বুঝতে পারে। তারপর তার হাসব্যান্ড তাকে আটকায়, বলে, প্লিজ এইসবে যেও না। এসবে গেলে তোমার রিস্ক হতে পারে। তুমি বাঁচতে নাও পারো। তখন সে বলে, আমি বাঁচি কি না বাঁচি এটা পরে দেখা যাবে। তুমি তোমার মতো করে সময় কাটাও, আমি আসছি। সে তার হাসব্যান্ডের কোনো কথায় পাত্তা না দিয়ে এখান থেকে চলে যেতে চায়। তখন তার হাসব্যান্ড তাকে জোর করে আটকানোর চেষ্টা করে। পুলিশকে কল করার কথা বললে সে ফোনটি হাত থেকে কেড়ে নেয় আর বলে, তুমি বাসায় গিয়ে শুয়ে পড়ো। তাকে ধাক্কা দিয়ে পর্যন্ত সে এখান থেকে চলে যায়। তার হাসব্যান্ডকে ধাক্কা দেওয়ায় সে অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু এখানে তার কিছুই করার ছিল না। যেই কাজটি সে শুরু করেছিল ওই কাজটি শেষ করতে হবে। তখনই তার মেয়ে সুহা চলে আসে, তাকে ওঠায়। তখন তার অনেক খারাপ লাগে, তার ওয়াইফের বিষয়গুলো চিন্তা করে। ইয়ন্সু চলে যায় ওই জায়গায়। ইয়ন্সু যখন ওই জায়গায় তাকে মালগুলো বুঝিয়ে দিচ্ছিল, তখন আমরা দেখতে পাই যে সে ওই গুন্ডাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু গুন্ডাদের মধ্যে কেউই আসে না। তাই জেমস নিজেই যায় তাকে মারার জন্য। কিন্তু তেগু যেহেতু পুলিশ অফিসার ছিল তাই তাকে মারতে পারে না। উল্টো তাদের মধ্যে হাতাহাতি হয়ে যায়। তেগু আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল। সে খুব ভালোভাবেই সবকিছু জানতো। তাই সে এইভাবে প্ল্যান সাজায় যাতে সে তাকে মারতে না পারে। আসলে সে ইয়ন্সুর ফোনে একটি অ্যাপ রেখেছিল যার মধ্যে সব কথা সে শুনতে পারত। ওই লোকগুলোকে ডাবল টাকা দিয়ে সে কিনে ফেলে, যার কারণে ওই লোকগুলো তাকে মারতে আসে না। জেমস ইয়ন্সুকে এখান থেকে চলে যেতে বলে, যার কারণে সেও গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। তেগু তাকে খুব বাজেভাবে মারে। এখানে তার অবস্থা খুবই খারাপ ছিল। এরকম খারাপ পুলিশ অফিসার যদি দুনিয়ায় থাকে তাহলে কিভাবে মানুষ ভালোভাবে বাঁচবে? তেগু যখন জেমসকে মারতেই যাবে তখনই এখানে ইয়ন্সও চলে আসে আর তার উপর দিয়ে কার ছুঁড়ে মারে। যখন তার উপর দিয়ে কার নিচ্ছিল তখন সেও গুলি করে। গুলিটি হয়তো তার উপর লেগেছিল। জেমসও মাটিতে লুটিয়ে পড়ে, সেও মাটিতে লুটিয়ে পড়ে। এখানে আমরা দেখতে পারি যে তেগু মারা যায়নি, সে হসপিটালে অ্যাডমিট ছিল। আর তাকে হসপিটালে নিয়ে এসে ইউনসু আর জেমস। সিন তখনই ফ্ল্যাশব্যাকে চলে যায়। একে অপরকে মারার জন্য তারা দুইজনই তেড়ে আসে। কিন্তু মারার পর সে যখন পড়েছিল তখন জেমস তখন জানায় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। তখন সে বলে, না, তাকে হসপিটালে নেওয়ার প্রয়োজন নেই। সে যদি নিজে যেতে পারে যাবে। ও আমাদের জন্য মুসিবত ক্রিয়েট করতে পারে। তখন জেমস বলে, তুমি কি চাচ্ছ তাকে মেরে ফেলতে? তখন ইয়ন্সু বলে, না, আমি তাকে মারতে চাই না। যেহেতু তুমি তাকে মারতেও চাও না তাহলে হসপিটালে তো নিতেই হবে। তখন সে বলে, আচ্ছা এক কাজ করো, অ্যাম্বুলেন্স কল করো। তারপর তারা দুইজন মিলেই অ্যাম্বুলেন্স কল করে। আর তার কাছে যে ড্রাগসগুলো রয়েছিল আর টাকা ওইগুলো তারা নিয়ে চলে যায়। এদিকে জেমস চলে যায় পুলিশকে সব সত্য কথা বলতে। এটা জানার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই তেগুও সাথে সাথে পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশনে চলে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে, কি বলতে চাও তুমি? তখন সে বলে, আমি যেমন দোষী তুমিও ঠিক তেমনই দোষী। তুমি যে ওই দিন রাতে কাকে খুন করেছিলে তোমার মনে আছে? যদি মনে থেকে থাকে তাহলে তো ভালো, আর না মনে থাকলেও কিছু করার নেই। ওই সব কিছুর প্রমাণ আমার কাছে এখন রয়েছে। আর তাছাড়াও তুমি কাল রাতে আমাকে মারার সময় বারবার ড্রাগসের কথা বলছিলে। ওইগুলোর ভিডিও ফুটেজও আমার কাছে রয়েছে। আমি খুব ভালো করেই জানতাম যে তুমি আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাই আমরা মনে মনে ভাবলাম যেহেতু আমরা মারা যাব তাহলে তুমি কেন নও? তাই আমরা এইসব প্ল্যান করেছি। তখন তেও নিজেই ফেঁসে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখন সে বলে, আচ্ছা আমি আর কখনোই তোমাদের রাস্তায় আসবো না। জেমস এখানে খুশি হয়ে যায় আর বলে সুহার মামলাটি উঠিয়ে নিতে। তেগুন না পারতে সুহার মামলাটি উঠিয়ে নেয়। সুহা একদম এখন মুক্তি ছিল। সুহা যেহেতু মুক্তি ছিল তাই সে অনেক বেশি খুশি ছিল আর ওই মোটা লোকটিকে শাস্তি দেওয়া হয়। সিন পরিবর্তন হয়, আমরা ইয়নসুকে দেখতে পাই যে কিনা তার হাজবেন্ডের সাথে দেখা করতে যায়। কিন্তু এখানে সে তার হাজবেন্ডের নজরে নজর মিলাতেই পারছিল না, শুধু কান্না করে যাচ্ছিল। তার হাজবেন্ড তাকে কান্না করার সুযোগ দেয়। কিছুক্ষণ পরই এখানে জেমস চলে আসে আর তাকে জানায় যে সুহার মামলাটি এখন তুলে নেওয়া হয়েছে। আর তেগুর ফেস দেখার মতো ছিল, তুমি যদি ওই জায়গায় থাকতে অনেক ভালো হতো। তখন সে বলে, হ্যাঁ, তার ফেসটি আমার দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কি করব, দেখার মতো সামর্থ্য নেই।
সিন পরিবর্তন হয়, আমরা ইভানকে দেখতে পাই, যে কিনা ড্রাগসের নেশায় নিজের অনেক ক্ষতি করে বসেছিল। তখনই তার কাছে একটি পার্সেল আসে। পার্সেলে জেমসের পুরো আত্মকাহিনী ছিল, সে কে, তার ফ্যামিলি কোথায় থাকে বা সে কোথা থেকে এসেছে। তখন ইভান জানতে পারে যে তার সাথে তার কিসের শত্রুতা। ওই বছর যখন সে টাকার কারণে বেঁচে গিয়েছিল আর জেমস ফেঁসে গিয়েছিল, এই ছেলেটি হচ্ছে সেই ছেলেটি। এদিকে আমাদের তেগুকে দেখানো হয়, সে মূলত এই সব কিছু তার কাছে পাঠিয়েছিল। সে তার ছেলের সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে থাকতে চাও? তার ছেলে তাকে জড়িয়ে ধরে আর কিছুই বলে না, এতেই সে অনেক খুশি হয়ে যায়। এদিকে কিয়ন্ডু তার তদন্ত বন্ধ করে না, সে তার মতো করেই তদন্ত করে যাচ্ছিল। তখন তার মনে পড়ে যায় জেমসের কথা, তাই সে জেমসের সাথে দেখা করার জন্য চলে যায়। জেমস যখন তাকে বলেছিল যে তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাই সে তেগুর বাসায় চলে যায়। তেগুর বাসায় গিয়ে তেগুর বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করে নিয়ে আসে। তেগুকে দেখালে তেগু প্রথমে এইগুলো অস্বীকার যায় আর বলে, তুমি আনলিগেল ভাবে আমার বাসায় প্রবেশ করতে পারো না। তখন সে বলে, আমি আনলিগেল ভাবে আপনার বাসায় প্রবেশ করিনি, আমি যা করেছি সবকিছু লিগ্যাল ওয়েতে করেছি, তাই আপনার আমাকে উল্টাপাল্টা বোঝাতে হবে না। তখন সে বলে, তুমি ভুলে যেও না আমার আন্ডারেই তুমি কাজ করতে। সে বলে যে আমার খুব ভালো করেই মনে আছে যে আমি আপনার আন্ডারে কাজ করতাম, আর আপনি কেমন লোক তাও জানা হয়েছে। তারপর আমরা দেখতে পাই যে তাকে ট্রান্সফার দেওয়া হয়, আর তার বিরুদ্ধে যেহেতু সব প্রমাণ ছিল, তাই তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে জেমসের ভাই অনেক বেশি খুশি ছিল, কারণ তারা অনেকদিন পর শেয়ার কিনতে পেরেছিল। তারা তো শেয়ার কিনতে পেরেছিল, কিন্তু এখানে ওই ইভান নামের যে ছেলেটি আছে না, ওই ছেলেটি চলে আসে। সে এসে তাদের সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে, তাকে অনেক মারধর করে আর বলে, তোর ভাইকে এক্ষুনি আমি দেখে নিব। তখনই আমরা জেমসকে দেখতে পাই, সে আর্ট ক্লাসে ছিল। তখন সে তাকে জানায়, বন্ধু তোর জন্য ভালো নিউজ আছে। এখানে যখন তার আসল নাম ধরে সে ডাকে, তখন সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করা হয়েছে। তাকে ড্রাগ বিক্রির আরোপে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সুহা তার দিকে তাকিয়ে তাকে কিছু বলতে পারে না। দূর থেকে ইয়নসু সবকিছু দেখলেও তার হাতেও কিছু করার ছিল না। সে কি বা করবে, কারণ সে তো নিজেই বিপদে ছিল। এদিকে আমরা ইভান নামের ওই ছেলেটিকে দেখতে পাই, যে কিনা জেমসের বাসায় যায়। এত বছর যাবৎ তার বিরুদ্ধে যত প্রমাণ সে জোগাড় করেছিল, প্রত্যেকটি প্রমাণ সে এক নিমিষেই নষ্ট করে দেয়। এদিকে তেগুকে দেখানো হয়, সে তার হাতকড়া খুলে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। সে যেমনটা প্ল্যান করেছে ওই অনুযায়ী প্রত্যেকটি পুলিশ অফিসারকে খুব বাজেভাবে মারে, আর গাড়িটিকেও খুব ভালোভাবেই অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। সে তার হাতকড়ি খুলে সবাইকে কৌশলে মেরে এখান থেকে পালিয়ে যায়। সে তো পুলিশ অফিসার ছিল, তাই কৌশল জানতো। ইয়নসু তার হাজবেন্ডকে জানায়, এক কাজ করো, তুমি আর সোহা মিলে জাপানে চলে যাও, আমি তোমাদের জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছি। তখন তার হাজবেন্ড বলে, না, এটা কখনোই হয় না, তুমি আমার দুনিয়া, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। এই বলে সে কান্না করতে শুরু করে। এদিকে আমরা সোহাকে দেখতে পাই, সে যখন জানতে পারে তার টিচার সত্যিই ড্রাগ বিক্রি করত, আর ওই ড্রাগগুলো তাকেও বিক্রি করতে দিয়েছিল, তার টিচার না দিলেও টিচারের মাধ্যমে এসেছিল, তখন সে কান্না করতে শুরু করে। এদিকে জানানো হয় যে তেজু অনেকগুলো লোককে মেরে ফেলেছে। তেজু যেহেতু অনেকগুলো পুলিশ অফিসারকে মেরেছিল, তাই সবাই অনেক কান্না করছিল। এদিকে ইয়নসুও কান্না করে। তখনই ইয়নসুর বাসার দিকে চলে আসে তেগু। তেগু ইয়নসুর বাসায় ঢুকলে তখন ইয়নসুর হাজবেন্ড জিজ্ঞাসা করে, কে আপনি? তখন সে বলে যে, আমি কি এটা তোমার দেখার বিষয় নয়। এই কথা বলেই তাকে ঘুষি মেরে বসে। তখন সে ইয়নসুকে মারতে চায়। ইয়নসুকে মারার জন্য সে বন্দুক তাক করে তাকে। তখন ইয়নসু তাকে সবগুলো টাকা, ড্রাগসের ঠিকানা সবকিছুই দিয়ে দেয়। তেগু বলে, না, এইসবে কিছু হবে না, তোমাকে না মারা অবধি আমি শান্তি পাবো না। বন্দুক তাক করে তাকে মারতেই যাবে, তখন আমরা দেখতে পাই ইয়নসুর হাজবেন্ড তার সামনে চলে আসে, আর ইয়নসুর হাজবেন্ডের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখনই সুহা বাসার ভিতরে প্রবেশ করে। সুহাকে যাতে সে না মারতে পারে, তাই ইয়নসু তার সাথে লড়াই করতে শুরু করে। ইয়নসুকে সে মারতেই যাবে, তবে উল্টাপাল্টা অনেক দিকেই বন্দুকের গুলি যায়। ইয়নসু লাস্ট পর্যন্ত তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য তার কাছে যায় আর কান্না করতে শুরু করে। সুয়াও তার বাবার কাছে গিয়ে কান্না করে। তেকু তাকে মারতেই যাবে, কিন্তু মারতে পারে না, কারণ তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তাই সে ড্রাগ আর টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তখনই দম ত্যাগ করে ইয়নসুর হাজবেন্ড। মেয়ে আর মা একদমই একা হয়ে যায় তাদের হাজবেন্ড আর বাবাকে হারিয়ে। এইদিকে পুলিশ অফিসার প্রত্যেকটি বিষয়ই তদন্ত করছিল। তখন সে জেমসের সাথে কথা বলে তাকে জানায় যে ইয়নসুর হাজবেন্ড মারা গিয়েছে। এটা শুনে সে অনেক বেশি কষ্ট পায়।
তারা যখন তার হাসব্যান্ডের ছবি নিয়ে বাসায় ফিরছিল তখনই তাকে পুলিশ ধরে নিয়ে যায়। সুহা একদম একা হয়ে যায়, তার চোখের সামনে তার মাকে ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে আমরা দেখতে পাই তাদের বিরুদ্ধে পুরোপুরি সব প্রমাণ ছিল। তখন সে তার উপর পুরো দোষ নিয়ে নেয়। সে বলে যে আমিই সবকিছু করেছি। আসলে ইয়নসু কিছুই করেনি, সে একজন নিরীহ মহিলা আর তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য, তার হাজবেন্ডকে বাঁচানোর লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে আমি তাকে আমার সাথে করেছি। সে কোনো কিছুই করেনি। আর আমার সাথে জড়িত ছিল তেগু। সে বারবার শুধু তেগুর নামই বলছিল, কারণ সে জানতো তেগুকে না ফাঁসালে তার জন্যই বিপদ আসতে পারে। এদিকে সুহাকে তার মায়ের বান্ধবী নিয়ে যায়, তাকে খাবার খেতে দেয়। সুহা অনেক বেশি কান্না করে, বলে আমার আর আমার মায়ের জন্য আমার বাবা নেই, আমি আজ বাবা হারা। পরদিন সে তার মায়ের সাথে দেখা করতে যায় আর বলে, মা আমরা ভুল করেছি, তাই আমাদের ভুলের শাস্তি আমার বাবা পেল না। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো। আমি তোমার মুখটি পর্যন্ত দেখতে চাই না মা, আমি তোমাকে ঘৃণা করি। কারণ তুমি যদি ড্রাগসের ব্যবসা না শুরু করতে তাহলে আমার সাথেও এমনটা করতো না। এখানে সে অনেকটাই ভেঙে পড়ে। একে তো তার হাজবেন্ড মারা গিয়েছে, এখন মেয়ের এই অবস্থা। তখনই পুলিশ অফিসার তাকে এসে বলে তেগুকে ধরিয়ে দেওয়ার জন্য। এদিকে আমরা তেগুকে দেখতে পাই সে একটি জায়গায় লুকিয়েছিল। চারদিকে তাকে পুলিশ খুঁজছিল, কিন্তু কোনোভাবেই পুলিশ তাকে খুঁজে পায় না। তার হাতে ড্রাগের সব জিনিসপত্র ছিল। আর সে আজ রাতেই কুরিয়া ছেড়ে পালাবে, কিন্তু তার ছেলেকে নিয়ে পালাবে। তাই সে তার ছেলেকে খোঁজার জন্য তার স্কুলের সামনে চলে আসে। তখন তার কাছে একটি ভিডিও আসে, যেটা কিনা তাকে ইয়ংসু দিয়েছিল, আর তাকে জানায় তার ছেলে তার কাছেই আছে। তাই যদি তেগু তার ছেলেকে বাঁচাতে চায় তার দেওয়া লোকেশনে যাতে চলে যায়। তখন সে তাকে একা দেখে তার সামনে চলে যায় আর তার ছেলে কোথায় এটা জিজ্ঞাসা করে। ইয়ংসু বলে, তোমার ছেলেকে তোমার ওয়াইফ নিয়ে গিয়েছে। এটা শুনে সে অনেক বেশি রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে কেন, এই কাজ সে কেন করলো। তখন সে বলে কেনই বা করবে না, সে তো তার সাথে অনেক খারাপ কাজ করেছে। যখন সে তার ছেলেকে এখান থেকে চলে যেতে দেখে তখন সে অনেক কষ্ট পায়, মনে হচ্ছিল তার দুনিয়া অন্ধকার হয়েছে। তাই সে চলে যায় তাদেরকে মারার জন্য। তখন সে চারপাশ থেকে পুলিশ দেখে অবাক হয়ে যায়, কারণ পুলিশ এখানে অলরেডি ছিল আর তাকে ধরার জন্যই মূলত পুলিশকে এখানে আনা হয়েছিল। তাকে যখন পুলিশ ধরতেই যাবে তখন সে বলে ওঠে, তোমার মতো খারাপ লোক আমি কখনোই দেখতে পাইনি, যে নিজের ছেলে আর ওয়াইফকেও ধরে রাখতে পারেনি। তার এইসব কথা শুনে সে তাকে বন্দি বানিয়ে এখান থেকে সবাইকে ধোঁকা দিয়ে চলে যায়। ইয়নসুকে যেহেতু সে বন্দি বানিয়েছিল, তাই ইয়নসু প্ল্যান করে তাকে অনেক কথা শোনায়, তার সাথে মারামারি শুরু করে দেয়। যখন তাদের মধ্যে মারামারি হয় তখন স্ক্রু তার পায়ে দিয়ে দেয়, যার কারণে সে অনেক ব্যথা পায় আর গাড়িটি একটি জায়গায় গিয়ে আটকায়। ওই জায়গায় গাড়ি আটকানোর পর এখান থেকে সে বেরিয়ে পালানোর চেষ্টা করে। যখন সে পালানোর চেষ্টা করছিল তখনই তেগু আবারও উঠে তার পিছে চলে আসে। তেগু তাকে মারার চেষ্টা করে, তখন ইয়নসুও তার সাথে লড়াই করতে শুরু করে। দুইজনের মধ্যে তুমুল লড়াই ছিল, তারা একে অপরকে মারার চেষ্টা করছিল। তখনই এখানে জেমস চলে আসে আর তাদের মধ্যে তুমুল লড়াই হয়। একে অপরের উপর তারা ভারী পড়ছিল, যেহেতু দুইজনই শক্তিশালী ছিল। তখন আমরা দেখতে পাই তার উপর পুলিশ গুলি করে, কিন্তু এই গুলিতেও সে আহত হয় না। বুঝতে পারছেন তার অবস্থা কেমন। ইয়নসু তার পিছে পিছে দৌড়াতে শুরু করে যাতে তাকে মারতে পারে। তখন পুলিশ তার উপর গুলি চালায় আর গুলি চালানোর কারণে সে সাগর হারিয়ে যায়। তবে ইয়নসুর অবস্থা খুবই খারাপ ছিল। সে বুঝতে পারছিল না সে মারা গিয়েছে নাকি জীবিত আছে। সে তো তার কাছ থেকে বদলা পুরা করতেই পারল না। ইয়নসু ১ বছর পর জেল থেকে বেরিয়ে আসে। যেহেতু জেমস সব দোষ তার উপর নিয়ে নিয়েছিল, তাই সে অনেক কম সাজা পায়। জেমসের কাছে গেলে জেমস বলে, আমার অনেক জেলাস ফিল হচ্ছে, তুমি মুক্তি পেলে কিন্তু আমি মুক্তি পেতে পারলাম না। তবে হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, আমার সামনে কান্না করো না, ইমোশনাল হয়ে লাভ নেই। কিন্তু সে এখানে কান্না করেই বসে। জেমস বলে, চিন্তার কারণ নেই, আমি খুব তাড়াতাড়ি বাহিরে চলে আসব। আর বাহিরে না আসলেও জেলের মধ্যে থেকেই আমি সব প্ল্যান করে রেখেছি। আসলে ইভানকে কিভাবে শেষ করা যায় এই বিষয়ে প্ল্যান করছিল সে। সে ওই অনুযায়ী কাজ সাজায়, তার বিরুদ্ধে সব প্রমাণই ছিল। যখন ইভান একটি কাজ করছিল বা তাদের ইভেন্টের কাজ করছিল, তখন পুরো মিডিয়া বা পুরো শহর ওই জায়গায় ছিল। তখন তার ড্রাগসের ভিডিও চলতে শুরু করে। পুরো সাইড থেকে মানুষ তাকে উল্টাপাল্টা কথা শোনায়। সবাই এখান থেকে চলে যায়, শুধু সে একাই থাকে। তখনই এখানে জেমস চলে আসে। জেমসকে দেখে তো সে অবাক হয়। তার বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল, সে শুধু একটু প্রমাণ দিল, পুরো প্রমাণ দেয়নি। তার ওয়াচের মধ্যেই সব প্রমাণ ছিল ইভানের বিষয়ে। ইভান অনেক বেশি রেগে যায়।
আর সে হাসতে হাসতে এখান থেকে চলে যায়। ইভান রেগে গিয়ে তার কাছে আসে আর তাকে বলে, 10 বছর আগে আমি তোমাকে যেভাবে ফাঁসিয়েছিলাম, তোমার উপর পুরো দোষ তুমি নিয়ে নিয়েছিলে, এবারও নিয়ে নাও। আবারও তার বিরুদ্ধে আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সে স্বীকার করেছিল 10 বছর আগে ওই মেয়েটিকে খুন সে করেছিল আর দোষ পড়েছিল জেমসের উপর। এই সব ভিডিও দেখে সে তো অবাক হয়ে যায়। তার বিরুদ্ধে এত কিছু ভাইরাল হওয়ার কারণে তাদের পুরো টিম একদম ধ্বংস হয়ে যায়। শেয়ার ডাউন হওয়ার কারণে তাদের কোম্পানির অবস্থাও খারাপ হয়ে যায়। এখানে কেউই আর কিছু বলতে পারে না। জেমস অনেক বেশি রেগে যায় আর সাথে তাকে অনেক বাজেভাবে মারে। ইভান আসলে তার উপর হুমকি দিচ্ছিল, যার কারণে সে তাকে মেরেছিল। ইভান তার বন্ধুদের কল করলে কেউই কল রিসিভ করে না। সুযোগের সৎ ব্যবহার করে তার গার্লফ্রেন্ডও এখান থেকে চলে যেতে চায়। তাই সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে টানতে টানতে আর অনেক বাজেভাবে মারে। তার দাদা যখন এসে এই সব কাণ্ড দেখতে পায়, তখন তার নাতির উপর থেকে তার পুরো ভরসাই চলে যায় আর সে অনেক নিরাশ হয়ে যায় ইভানের উপর। ইভান অনেক বেশি কান্না করে। কিছুদিন পর আমরা তাকে দেখতে পাই। জেমস চলে আসে তার সাথে দেখা করার জন্য। ইয়ন্সও তখন বলে যে আমার টাকার প্রয়োজন নেই। আসলে জেমস তাকে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য এসেছিল, যেই টাকাগুলো এতদিন যাবৎ তার কাছে ছিল। তখন সে বলে, আমি শুধু চাই আমার মেয়েকে ভালোভাবে জীবনযাপন করতে, তাছাড়া আর কিছুই না। তখন সে বলে, হ্যাঁ আমি জানি আমি ভালোভাবে জীবনযাপন করতে পারবো। তারা তাদের শেষ বিদায় জানিয়ে একে অপরের কাছ থেকে চলে যায়। এদিকে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা নদীর ধারে তার লাশ খুঁজছিল। তখনই কল আসে যে তার লাশ পাওয়া গিয়েছে। আসলে তারা তেগুর লাশ খুঁজছিল। সিন পরিবর্তন হয়, আমরা সোহাকে দেখতে পাই। তার বান্ধবী জানায় প্রফেসর আর তার ওয়াইফ এখন আলাদা আছে। সে এখন তার বাচ্চাকে নিয়ে অনেক শান্তিতে আছে। প্রফেসর এই শহর ছেড়ে চলে গিয়েছে। তখন সে তাকে আরো বলে যে এখন কি তুই ভালো আছিস? সোহা বলে হ্যাঁ। এখান থেকে যখন সোহা চলে যেতে চায়, তখনই তার মা তাকে দৌড় থেকে দেখে। তখনই তার ওই বান্ধবীটির সাথে তার দেখা হয়। ইউনসু তার বান্ধবীর সাথে কথা বলে। তখন তার বান্ধবী তাকে জানায় যে তার দেবরের কাছে সে তার মেয়েকে নিয়ে গিয়েছিল, কিন্তু সে রাখতে চায়নি। এখন থেকে সেই তার গার্জিয়ান, যাতে ইয়ন্সু কখনোই তাদের সামনে না আসে। তখন তার অনেক খারাপ লাগে বিষয়গুলোতে। সে তো প্রথমে ধন্যবাদ জানায় তার মেয়েকে এতদিন দেখে রাখার জন্য। কিন্তু যখন জানতে পারে যে তার মেয়ে আর কখনো আর্ট করতে পারবে না, তার আর্ট করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে, এটা শুনে সে অনেক বেশি কষ্ট পায়। কিন্তু তার কাছে করার কিছুই ছিল না। ইয়ন্সু তারপর তার বাসায় গিয়ে সবকিছু দেখে কান্না করে। তার সুখের সংসার কিভাবে তার কাছ থেকে হারিয়ে গেল। তারপর আমরা জেমসকে দেখতে পাই, সে তার বাসায় চলে আসে। তার মা এখন তাকে মন থেকে অ্যাকসেপ্ট করে নেয় আর তার সাথে অনেক হাসি খুশিভাবে থাকতে শুরু করে। ছোটবেলায় সে তার নিজের বাড়ি হারিয়েছে, বাড়িটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। তার ভাই তার জন্য একটি ঘড়ি কিনে রাখে, কারণ তার ঘড়ি নষ্ট ছিল। সিন পরিবর্তন হয়, আমরা একটি ল্যাবে দেখতে পাই। ল্যাবে যে লাশটি পাওয়া গিয়েছিল সেই লাশটি ছিল তেগুর। ডক্টর জানায় তার কাছ থেকে টাকা আর ড্রাগস পাওয়া গিয়েছে। ডক্টর তাকে জানায় যে অতিরিক্ত রক্তকরণের কারণে সে মারা গিয়েছে। যখন তারা তাকে মেরেছিল তখন হয়তো সে জীবিত ছিল। এখানে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, আমরা দেখতে পাই সত্যিই সে জীবিত ছিল। তার জমানো প্রত্যেকটি টাকা সে খুঁজে বের করে। আসলে এগুলো জমানো টাকা তো ছিল না, ছিল ড্রাগসের টাকা। ওই টাকাগুলো নিয়ে সে শান্তির শ্বাস ফেলে আর তার বাচ্চার উদ্দেশ্য করে বলে, খুব তাড়াতাড়ি বাবা তোমাকে নিতে আসবো। এই কথা বলে সে যখন রেস্ট করতে চায় তখনই সে এখানে মারা যায়। আর সে ওই টাকার ব্যাগগুলোকে ধরে রেখেছিল, যার কারণে এটা এখন পর্যন্ত তার কাছেই ছিল। সিন পরিবর্তন হয়, আমাদের ইভানকে দেখানো হয়। সে এখন তার সাজা ভোগ করছিল, জেলেই ছিল সে। যখন তার ড্রাগসের নেশা হতো তখন সে মানুষের ওষুধ চুরি করে খেয়ে নিত। একদিন রাতে সে অনেকগুলো ওষুধ চুরি করে খেয়ে ফেলে। একজন আসামি যখন ওই জায়গা দিয়ে যাচ্ছিল তখন তার সাথে ধাক্কা লেগে সে দেখতে পায় সে তো মারা গিয়েছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। এদিকে আমাদের জেমসকে দেখানো হয়, সে যখন তার ফ্যামিলির সাথে বসেছিল তখন তার বাবা তাকে জানায় কিছু কাগজপত্র আনার কথা। সে যখন কাগজপত্র আনার জন্য তার বাবার রুমে যায়, তার বাবার লকার খুলে সে একটি কাগজ দেখতে পায়। কাগজটি দেখে সে অবাক হয়ে যায়। তারপর তার বাবার সাথে এসে কথা বলে। তখন তার বাবা জানায় হ্যাঁ, তার ব্যবসা বাঁচানোর জন্য সে তার ছেলেকেই বলি দিয়েছিল। আর বলিটি এমন ছিল, ইভানের দাদার কাছ থেকে সে অনেকগুলো টাকা নিয়েছিল, শুধুমাত্র তার ব্যবসা বাঁচানোর জন্য, তার ছেলেকে জেল খাটাবে।
তার বাবার কাছে এখনো এটা নরমাল ছিল। সে আর কয় বছর জেল খেটেছে। কিন্তু ঘটনা হচ্ছে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কতটুকু কষ্ট করেছে শুধু সেই জানে। এই বিষয়গুলো নিয়ে সে অনেক বেশি কষ্ট পায় আর কান্না করে। সে বুঝতেই পারছিল না তার নিজের বাবা তার সাথে কিভাবে এমনটা করতে পারল। সিন পরিবর্তন হয়। আমরা ইয়নসুকে দেখতে পাই। সে সবকিছু স্মৃতি ভোলার জন্য এখান থেকে নতুন একটি বাসায় শিফট হয়। নতুন জায়গায় শিফট হওয়ার পর জিনিসপত্র খোলার সময় সে আবারও ড্রাগস পেয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে সে কি আবারও এই ড্রাগসের ব্যবসা শুরু করবে? নাকি এখন নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবে? এই সবকিছু ছেড়ে দিয়ে এখন নিজের মতো করে বাঁচবে। এখানে এই প্রশ্ন রেখে যাওয়া হয়। এদিকে আমাদের সুহাকে দেখানো হয় সে যখন তার বাসায় ফিরে তার মায়ের দেওয়া অনেকগুলো গিফট পায়, যেগুলো তার মা জেলে বসে বসে লিখেছিল। সে কেন এই ড্রাগসের ব্যবসায় গেল? সে কেন এত খারাপ কাজ করতে শুরু করলো? সে কেনই বা নিজেকে এতটা কষ্ট দিতে শুরু করলো? সুহা যখন পড়তে থাকে যে সে চায় না তাকে মাফ করা হোক বা সে তার মেয়ের জন্য অপেক্ষা করবে, এটা দেখে সুহা দৌড়াতে শুরু করে। এদিকে আমাদের জেমসকে দেখানো হয় সে নিজের জীবন থেকে অতিষ্ঠ ছিল। তার ফ্যামিলির কাছ থেকে সে নির্দোষ প্রমাণ করতে এত সময় লাগিয়ে দিল, আর এই ফ্যামিলি তাকে ফাঁসিয়েছিল। এটা ভেবে সে অনেক কষ্ট পায়। আর সে নিজেকে শেষ করার জন্য উঁচু একটি বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়ায়। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন ড্রামা আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।